আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সপ্লোর করব বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট ব্রি, যেটা হচ্ছে আমার বার্থ প্লেস। ব্রি গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। আজকে যেহেতু আমি আমার শৈশবের সকল স্মৃতি এবং বার্থ প্লেস নিয়ে কথা বলবো, তো এই ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে, তবে দীর্ঘ হলেও আশা করি যে আপনাদের ভিডিওটা ভালো লাগবে। সো আমি চলে আসছি ধান গবেষণার 1 নম্বর গেটে। এখন আমি ভেতরে ঢুকবো। লেটস সি। সো দেখা যাক আমাকে ঢুকতে দেয় কিনা। অনেক দিন পরে আসতেছি, আই হোপ যে পরিচিত কাউকে পাবো এবং আমাকে ঢুকতে দিবে। সো সাকসেসফুলি ভেতরে ঢুকলাম। সো ধান গবেষণার ভেতরে ঢুকতেই মনটা ভরে যাচ্ছে, পুরনো স্মৃতি মনে হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে আই এম হোম। ধান গবেষণা 1 নম্বর গেট দিয়ে ঢোকার সাথে সাথেই আপনার এরকম বাগান এবং ফুল গাছ চোখে পড়বে। আশপাশে অনেক রিসার্চের ফিল্ড, পরিচিত মানুষ দেখতে পারতেছি অলরেডি। ধান গবেষণা সম্পর্কে যদি বলতে হয় তাহলে এটা 1970 সালে পূর্ব পাকিস্তান ধান গবেষণা ইনস্টিটিউট নামে প্রতিস্থাপন করা হয়। এরপর 1973 সালে যুদ্ধ পরবর্তী সময়ে এটার নামকরণ করা হয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। মোট 11টা ধান গবেষণা আছে। এর মধ্যে এই ধান গবেষণাটা গাজীপুরের জয়দেবপুরে যে ব্রিটা, সেটা হচ্ছে সবগুলোর HQ, হেডকোয়ার্টার। ধান গবেষণার রিসার্চের ফিল্ড। আমি এখন আছি আমার বাবার অফিসের সামনে। আমার পেছনে পরিসংখ্যান বিভাগ, আব্বুর অফিস। ধান গবেষণার আব্বুর এই অফিসটাতে 90s যে মুভিগুলো হইতো, ওই মুভিগুলোর প্রচুর শুটিং হইতো এই অফিসটার সামনে। এবং এই অফিসটার ঠিক অপোজিটেই হচ্ছে একটা ছোট একটা পার্ক, যেখানে হচ্ছে অনেক ফুল গাছ, বিভিন্ন গাছগাছালি আছে, ছোট একটা পার্ক। সো এই জায়গাটার আশপাশেই হচ্ছে যে শুটিংগুলো হইতো, এই প্লেসটার আশপাশে। আর আমার পেছনে যে এই যে ছোট একটা হাউস, এই হাউসটা আগে স্কোয়ার্স ছিল, এখন দেখতেছি এসে যে রাউন্ড করে ফেলছে। এটার ভেতরে রং বেরঙের বিভিন্ন মাছ থাকতো। তো আমরা ফজর নামাজ পড়ে পকেটে মুড়ি নিয়ে আসতাম। মুড়ি নিয়ে এসে এই হাউসটার মধ্যে দিতাম, বিভিন্ন মাছ হচ্ছে মুড়িগুলো খাইতো, এগুলো দেখতাম। কার মুড়ি কত বেশি এবং কে কত বেশি হচ্ছে মাছকে খাওয়াইতে পারে, এটা নিয়ে একটা কম্পিটিশন হইতো। আর মাঝে মাঝে সন্ধ্যার পরে এই জায়গাটায় বসে হচ্ছে আড্ডা দিতাম। আমার পেছনে এটা ধান গবেষণার হেলিপ্যাড। কোনো ইমার্জেন্সিতে যদি কোনো হেলিকপ্টার এখানে ল্যান্ড করে, সেটার জন্য এটা তৈরি করা। আর এখানে দেখতেছি যে নতুন একটা বিল্ডিং হচ্ছে, অনেক বড় একটা বিল্ডিং হচ্ছে। আমার মতে ধান গবেষণাকে 3টা এরিয়াতে ভাগ করা যাবে। একটা হচ্ছে রিসার্চ এরিয়া, একটা অফিস এরিয়া, আর একটা রেজিডেন্সিয়াল এরিয়া। তো এখন আমি যেই এরিয়াটাতে আছি সেটা হচ্ছে রিসার্চ এবং অফিস এরিয়া। আমার আশপাশে যে বিল্ডিংসগুলো, সেগুলো হচ্ছে অফিসের বিল্ডিং, এবং পেছনে যে ফিল্ডগুলো, সেগুলো হচ্ছে রিসার্চের এরিয়া। আমার আব্বুর অফিসটা খুবই সুন্দর। এটা আসলে 2025 সাল কেন 2050 সালেও মনে হবে যে গর্জিয়াস। লুক এট দিস অফিস। আমি একটু যদি দেখাই আবার, এইটা হচ্ছে আমার আব্বুর অফিস। এই বিল্ডিংয়ের স্ট্রাকচারটা একতলা। আমি 1970 সালেও দেখছি একটা পুরনো ছবিতে যে একটা ভক্সওয়াগন দাঁড়ায় আছে অফিসের সামনে। অফিসের ডিজাইনটা এত জোস। এখানে কাজ হচ্ছে, ওয়ার্কার্সটা কাজ করতেছে। অনেক নতুন নতুন বিল্ডিংস অ্যান্ড স্ট্রাকচার হয়েছে, বাট অনেক কিছুই আগের মতোই আছে। জাস্ট হচ্ছে একটু মাচ মোর গুড লুকিং হয়েছে, যেহেতু হচ্ছে যুগ পাল্টাই গেছে। আমি 90s ছিলাম এখানে, আর এখন তো হচ্ছে 2025। এখানে একটু পর পর পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যেতেছে। দূরে এখন কিছু বন্ধু বান্ধব পেয়ে গেছি, যাই দেখা করে আসি।
আমার পেছনে যে বিল্ডিংটা সেটা হচ্ছে ব্রি কেন্দ্রীয় গবেষণাগার, বিগত কয়েক বছর যাবৎ নতুন করছে, এখনও এটার কাজ চলমান। আমার পেছনে পানির ট্যাঙ্কি, ব্রি এর পানির ট্যাঙ্কি, আর এটা হচ্ছে অডিটোরিয়াম। পুরোটা এরিয়া জুড়েই অফিস এরিয়া, আর একদম কর্নার দিয়ে, সীমানার কর্নার দিয়ে হচ্ছে সব রিসার্চের ফিল্ড। এই জায়গাগুলোতে প্রচুর দৌড়াদৌড়ি করছি, সাইক্লিং করছি। এই যে এই গাছগুলো থেকে প্রচুর লিচু পাড়ছি। এখানে সিকিউরিটি গার্ড বসা থাকতো এগুলোর নিচে, লিচু পাড়তে দিত না। তখন আমরা ওই দূর থেকে ইট দিয়ে ঢিল মেরে এগুলো সব ফেলে দিতাম। দেখা হয়ে গেছে আমার এক ছোটোবেলার চাইল্ডহুড বাড়িজের সাথে, সজীব বাড়ি। সো লেটস সি কী হয়, আমি দেখি কী হয়। থ্যাংক ইউ, আইতেছি, পরে দেখা হইব। সো এই ছিল আমার বন্ধু সজীব, একদম ছোটোবেলার বন্ধু। যেহেতু আমার বার্থ প্লেস এখানে, সো এইখানে আমার যে বাড়িজগুলো আছে এগুলো একদম আমার নারীর সাথে কানেক্টেড। এখানে আরও আমার অনেক বাড়িজ আছে, তারা এখানে নাই, বাইরে। আমরা সবাই তো এখন ধান গবেষণার বাইরে থাকি। আই উইশ ধান গবেষণায় সারা জীবন থাকতে পারতাম। তো আমি এখন যেই জায়গাটা আছি এখানে, এটা হচ্ছে আরেকটা মেশিনারিজের এরিয়া। এখানে ধান গবেষণার যে টেকনোলজিক্যাল যে সাপোর্টগুলো লাগে রিসার্চের ক্ষেত্রে ফিল্ডে, সো সেই মেশিনারিজগুলো এই এরিয়াটায় থাকে। তো এই এরিয়াগুলো আসলে এখন যেভাবে করে আমি ডেসক্রাইব করতেছি, ছোটোবেলায় আমার কাছে এই জায়গাগুলো এমন ছিল না। এই জায়গাগুলো ছিল হচ্ছে খেলাধুলার জায়গা। এই জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় আমরা দৌড়াদৌড়ি করতাম, খেলতাম, এবং বিভিন্ন অফিসিয়াল যে টুলস এবং রাবিশগুলো বের হইতো এগুলো বাইরে ফেলে দিত, আমরা এগুলো টোকাই ওখান থেকে কিছু পিনস, এটা ওইটা, এগুলো কালেক্ট করতাম। কালেক্ট করে বিভিন্ন খেলা খেলতাম এগুলো দিয়ে। সামনেই হচ্ছে তেলের পাম্প। আমার এই পাশে বিভিন্ন মেশিনারিজ আছে যেটা ফিল্ডে ধানের চাষবাসের ক্ষেত্রে ব্যবহার করে। এরিয়াগুলোতে এসে কেমন যেন মানে হোম ফিল হচ্ছে, যে আই এম হোম, দিস ইজ মাই ফার্স্ট হোম। এই এরিয়াটাতে ধান গবেষণার যে ভেহিকল সাপোর্টটা আছে সেই সাপোর্টটা দেওয়া হয়। বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হলে যে সমস্ত গাড়ি, যাতায়াত ব্যবস্থায় যেসব পরিবহন ব্যবহৃত হয় সেগুলো সাপোর্ট দেয় এই এরিয়াটা থেকে। এই ট্রাকটা নষ্ট হয়েছে, এই ট্রাকটার মেরামত কাজ চলতেছে। সো আমি আগেই বলছি, আমি এখন যে এরিয়াটায় আছি এই এরিয়াটা হচ্ছে অফিস এরিয়া। এখন আমি রেজিডেন্সিয়াল এরিয়ায় যাইনি, অফিস এরিয়াতে আছি। সো এই অফিস এরিয়াগুলোতে কী হইতো, আমরা এখানে কবুতর ধরতে আসতাম, ধানের বীজ শুকাইতো, ধান শুকাইতে দিত, তারপর লাটিম খেলতে আসলাম বিভিন্ন তারপরে আবার লুকায় সিগারেট খাইতে আসতাম। আই এম সরি, আই স্মোক, আপনারা কেউ স্মোক করবেন না। তো সামনে যেটা জায়গাটা হচ্ছে উদ্ভিদ প্রজনন কেন্দ্র, পুরোটা এরিয়াই হচ্ছে বিভিন্ন অফিস আদালত। আমার পেছনে খামার ব্যবস্থাপনা বিভাগ এবং এই পাশে উদ্ভিদ ও মাঠ প্রজনন বিভাগ। এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদের রিসার্চ করা হয়। গ্রিন হাউস আছে ভেতরে, গ্রিন হাউস ফ্যাসিলিটিসগুলোর ভেতরে ছোটোবেলায় চুরি করে ঢুকতাম, এখন আর ঢুকতে পারতেছি না, অনেক রেস্ট্রিকশন, অনেক সিকিউরিটি বেড়ে গেছে। আর বলে রাখা ভালো, ধান গবেষণা হচ্ছে 4টা গেট, পূর্ব পশ্চিম সব দিক দিয়েই গেট আছে। সো আমার পেছনে হচ্ছে বের হয়ে যাওয়ার একটা গেট, দেন বের হওয়ার পর হচ্ছে একটা সরকারি রাস্তা, তার অপরে আর একটা বড় একটা ফিল্ড, সেটাও আপনার ধান গবেষণার রিসার্চের একটা ফিল্ড। সো ধান গবেষণার সৌন্দর্য আসলে দিন দিন বাড়ছে, কমে নাই, কিন্তু আমাদের ধান গবেষণার ভেতরে না থাকার ব্যথাটাও সাথে সাথে বাড়ছে। তবে লাকি সেই সমস্ত ভাই ব্রাদাররা যারা এখনও এখানে কর্মরত আছেন কোনোভাবে, সেই সমস্ত আঙ্কেলরা যারা এখনও কর্মরত আছেন, দে আর রিয়েলি লাকি। এই যে অ্যাজ আইভ সেড, রিসার্চের ফিল্ড যেটা হচ্ছে ধান গবেষণার দেয়ালের কর্নার দিয়ে ম্যাক্সিমামগুলো রিসার্চের ফিল্ডগুলো, মাঝখানে হচ্ছে অফিস এরিয়া, আর আরেক পাশে হচ্ছে রেজিডেন্সিয়াল এরিয়া। আমার পেছনে আছে রিসার্চের একটা ফিল্ড, এই পাশেও একটা রিসার্চের ফিল্ড। আগে এই দেয়ালটা ছিল না, এগুলো সব অনেক কিছু নতুন করছে, আমার চোখে নতুন, হয়তো পারে 1-2 বছর হয়ে গেছে, কিন্তু আমি আগে এগুলো দেখি নাই। এই গেট দিয়ে বের হয়ে যাব, একটু বের হয়ে আবার ভেতরে ঢুকবো।
তো যেটা বলতেছিলাম যে ধান গবেষণার কথা বললে তো শেষ হবে না, প্রত্যেকটা জায়গাতেই আমাদের হচ্ছে স্মৃতি। যেমন একটা কথা বলি যে এই যে এইখানে দেখতেছেন যে একটা ড্রেন দেখা যাচ্ছে কি না, যে ড্রেনের এই কর্নারগুলো, ড্রেনের যে কোনার যে সিমেন্টের যে গাঁথনিগুলো, এগুলো নতুন থাকলে আমরা এগুলাকে ক্ষয় করে ফেলতাম। কিভাবে? আমরা লাটিম খেলতাম। তো এই লাটিম খেলার যে আল বা ফাল বলে লোহার যে অংশটা, সেটাকে ধার দেওয়ার জন্য এমন কোনো জায়গা নাই দেয়ালের যেটা ধান গবেষণার কিডসরা নষ্ট করতো না। বা সকালবেলা কেউ কোনো যদি নতুন একটা জায়গা পাইতো, সেটা কাউরে বলতো না যে এই অমুক একটা জায়গা পাইছি যেখানে খুব সুন্দর লাটিম ধার দেওয়া যায়। তো লুকায় লুকায় সেই জায়গায় লাটিম ধার দিত। আমরা আবার কেউ যদি দেখতাম যে ওইখানে ঘষার চিহ্ন দেখে আইডেন্টিফাই করতাম যে এখানে কেউ একজন লাটিম ঘষে গেছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন এরকম ঘষতে ঘষতে একটা সময় আর জায়গা পাইতাম না যে লাটিম কোন জায়গাটায় ঘষবো, তখন হচ্ছে পড়া লাগতো বিপদে। আবার যখন পেয়ে যেতাম একটা জায়গা, তখন খুবই খুশি লাগতো, মানে মনে হইতো এই যে গিফট, এটা পাওয়ার ছিল না, পাইছি। তো একটা গেট দিয়ে বের হয়েছি মাত্র ধান গবেষণার, মাঝখান দিয়ে একটা সরকারি রাস্তা, এটা ধান গবেষণার পশ্চিম দিকে, আর এদিক দিয়ে হচ্ছে যাওয়া যায়। পশ্চিম দিকে আরেকটা রাস্তা আছে, রাস্তার ওপারে পশ্চিম দিকে, এটা দিয়ে ভেতরে। এবং ডানে বামে যে ফিল্ডগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ আমার পেছনে যে ফিল্ডগুলো দেখা যাচ্ছে, এগুলো ধান গবেষণার রিসার্চের জায়গা। এই ফিল্ডগুলোতে রিসার্চ হয়। আমি দেখতে পাচ্ছি সূর্যমুখী ফুল, গম, এছাড়াও বিভিন্ন ধরনের রিসার্চের কাজ হয়। আমার এই পাশে যে এই পাশটাতেও, এই পাশেও হচ্ছে রিসার্চের ফিল্ড, চতুর্দিকে রিসার্চের ফিল্ড। এখানে কোনো অফিস বা রেজিডেন্সিয়াল কিছুই নাই। এরপরে হচ্ছে একটা এরিয়া আছে, সেটাকে বলে পশ্চিমবাড়ি বলতাম আমরা, পশ্চিমবাড়ির এরিয়াটা, সেখানে আজকে যাব না। ওই পশ্চিমবাড়িতে কিছু এমপ্লয়িজরা থাকে ধান গবেষণার। এখানে একটা ময়লার একটা ভাগাড় দেখতেছি, এটা একসময় ছিল না, ময়লার ভাগাড়টা ছিল না। সামনে অফিস এরিয়া। যতটুকু আমি ইন্টারনেটে সার্ফিং করে পাইছি যে ধান গবেষণা এই যাবৎকালে 115টা উদ্ভাবনী জাত উৎপাদন করছে। ধান গবেষণার কাজ হচ্ছে দেশের চাহিদা অনুযায়ী উন্নত জাতের উদ্ভাবন এবং প্রযুক্তির উদ্ভাবন। সো এই যে এত কিছু রিসার্চের ফিল্ড, রিসার্চের সরঞ্জামাদি, টেকনোলজিক্যাল সাপোর্ট, এই সব কিছুই হচ্ছে যে ধান গবেষণা রিসার্চ করে, যেটা একটা রিসার্চ সেন্টার। সো এই যে আমার পেছনে হচ্ছে বিভিন্ন মেশিনারিজ, সব রিসার্চ মেশিনারিজ। একটা খলা দেখতে পারতেছি। ধান গবেষণার প্রধান যে ধান শুকোনোর জায়গা, আমরা খোলা বলতাম ছোটোবেলায়, সেই খোলা আমার পেছনে। এখানে প্রচুর সাইকেল চালাইতাম এবং বিভিন্ন সাইকেল নিয়ে জাম্প করা, বিভিন্ন জিনিস প্র্যাকটিস করতাম এই খোলায়। মাঝে মাঝে এখানে কবুতর ধরতে আসতাম, কিন্তু কখনো কবুতর ধরতে পারতাম না। অফিস এরিয়াগুলো এখনও কতটা সুন্দর আপনি দেখেন। এইরকম জায়গায় হচ্ছে ঘুম থেকে উঠে খেলাধুলা করা, দৌড়াদৌড়ি করা, ফ্রেন্ডদের নিয়ে আড্ডা দেওয়া, ভাবা যায়? আমার তো এখনও মনে হয় যে কল্পনা ছিল ওগুলা, যে আমি ধান গবেষণায় জন্মাইছি, বড় হয়েছি, খেলছি, কাইন্ড অফ ড্রিম। আমি ধন্যবাদ দিতে চাই আমার বাবাকে যে এইখানে চাকরি করছে। ধন্যবাদ দিতে চাই আমাদের দেশের গভর্নমেন্টকে যে এত সুন্দর একটা ক্যাম্পাস তৈরি করছে। এবং সবগুলো ক্যাম্পাসই আসলে, আমরা ক্যাম্পাসের যারা কিডস, তাদের কিন্তু ক্যাম্পাসটা তাদের জন্য অনেক কি বলবো, অনেক ক্লোজ টু আওয়ার হার্ট। কারণ এত সুন্দর একটা ফ্যাসিলিটির ভেতরে আমরা থাকি, এত সুন্দর পরিবেশ পাই। এরপর যখন আমরা এখান থেকে বের হয়ে যাই, তখন আমাদের অনেকটা কষ্ট হয়ে যায় সমাজে সারভাইভ করতে। দেন হচ্ছে যখন এখান থেকে চলে যাই, তখন মনে হয় কি এখান থেকে চলে যাচ্ছি কেন, মেনে নেওয়া যায় না। কিন্তু তারপরে মেনে নিতে হয় এবং খুব কষ্ট করে সারভাইভ করতে হয় আমাদের। সো তারপরেও আস্তে আস্তে আমরা শিখে যাই বাইরের জগতে, সেটা সারভাইভ করা শিখে যাই ইভেনচুয়ালি। আমার পেছনে গ্রিন হাউস, ধান গবেষণার গ্রিন হাউস, দেখে আসি। একটা সময় এই রাস্তাটা ছিল না, এখানে ম্যাক্সিমাম রোডস, অনেক কিছু মানে ডেভেলপ করা হয়েছে, রাস্তাঘাট, রিসার্চ ফিল্ড, অনেক কিছু ডেভেলপ করা হয়েছে। চতুর্দিকে দেখেন গ্রিন হাউস, রাস্তাঘাট, রিসার্চ সেন্টার, সব কিছু অনেক বেড়ে গেছে আগের তুলনায়। যে ধান গবেষণার গ্রিন হাউসগুলো এরকম, এগুলো চিপা দিয়ে আগে দৌড়াদৌড়ি করতাম, খেলতাম,
ড্রেনের ভেতর পাতা ফেলে কম্পিটিশন দিতাম কার পাতা আগে ছোটে। এখন যেগুলো এরকম একটু নিরিবিলি, অনেকে কনফিউজড হয়ে যায় যে কে আসছে এটা ভিডিও করতেছে। আজকে আসলে ব্লগটার ভেতরে আমি স্মৃতিচারণ করতে আসছি, কিন্তু যেহেতু একটা অর্গানাইজেশনের ভেতর আসছি, সেই অর্গানাইজেশনের কিছু ইনফরমেশন না দিলেই না, তো আমি গুগল করে কিছু ইনফরমেশন দিচ্ছি। কারণ আমি যখন এখানে থাকছি তখন তো আর এখানে কী হয়, কী রিসার্চ করতেছে, কী করতেছে, এত ডিটেল আমরা জানার প্রয়োজন বোধ করি নাই কখনো। ইনফ্যাক্ট আমরা কোন আঙ্কেল কোন জব করে, আমার বাবা কোন জব করে, এইটাও আমরা বুঝতাম না যে তারা কি করে। আমরা ভাবতাম যে তারা সকালবেলা বের হয়, বিশেষ করে আমি ভাবতাম যে আব্বু বের হইতেছে, একটা চাপ করতেছে, ঠিক আছে যায়, এটাই আমাদের বাসায়, এটাই আমাদের সব কিছু, এরকম ভাবতাম। তো যাই হোক, ব্যাপারটা এরকম না। এটা একটা প্রতিষ্ঠান, এখানে চাকরির সুবাদে সবাই আসে। আই ফিল প্রাউড যে আমার বাবা এই প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড ছিল, সে এখানে জব করছে। বাংলাদেশের যে এখন যে উন্নত জাতের ধানের ফলন হয় সেটার ক্ষেত্রে আমার বাবার একটু হলেও অবদান আছে। এবং কি বলবো, এটা ভাবলেই এখন, আগে এসব বুঝতাম না, এখন ভাবলে অনেক গর্ববোধ করি যে আমার বাবা এরকম একটা জায়গায় জব করছে, এরকম একটা পরিবেশ দিচ্ছে আমাদেরকে। থ্যাংক ইউ আব্বা। আর তার থেকে ধন্যবাদ সৃষ্টিকর্তাকে যে আমার ভাগ্যে এরকম একটা জায়গায় বড় হওয়া এবং এরকম একটা জায়গার পরিবেশে সব কিছু তৈরি হওয়া, আমার বর্ন অ্যান্ড ব্রট আপ, আমার চাইল্ডহুড, সব কিছু এরকম একটা জায়গায় হওয়ার যে একটা ভাগ্য, সেটা যে আমি পাইছি, সেটার জন্য আমি অলমাইটি আল্লাহকে অনেক অনেক শুকরিয়া জানাই। থ্যাংক ইউ সো মাচ আল্লাহ। তো এই ছিল মোটামুটি অফিস এরিয়া। আরও অনেক আছে অফিস এরিয়ার, বিভিন্ন প্রশাসনিক ভবন আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। তো এখন চলে যাব রেসিডেন্সিয়াল এরিয়ার দিকে। তবে যাওয়ার আগে ধান গবেষণা সম্পর্কে যেটা বলবো, যে ধান গবেষণায় 19টা রিসার্চ ডিপার্টমেন্ট আছে, 3টা জেনারেল সার্ভিস সেন্টার আছে, আর 8টা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আছে। আর ধান গবেষণা পরিচালনা করেন ধান গবেষণা ডিরেক্টর জেনারেল, তার আন্ডারে 13 জন কমিটি মেম্বার আছে, তারা মিলে একটা বোর্ড পরিচালনা করে। সো এই বোর্ডই ওভারঅল ডিরেক্টর জেনারেলকে হেড রেখে বোর্ডই ধান গবেষণার টোটাল ওভারঅল সব কিছু পরিচালনা করে। এই ব্লগটা যখন করব তখন আমি মাথায় অনেক কিছু ছিল, আবার অনেক কিছু ছিল না। তো এইরকম আমাদের এই যে এখানে একটা ড্রেন দেখাচ্ছি আপনাকে, এই যে এরকম আমার পেছনে একটা ড্রেন দেখা যাচ্ছে। তো এই ড্রেনগুলো তখন এরকম বাধাই করা ছিল না, ইটের গাঁথনি দেওয়া ছিল না, এগুলো ক্ষেতের পাশে আইলের পাশ দিয়ে যেরকম হচ্ছে যে গর্ত করা থাকে এরকম ছিল ড্রেনগুলো। এবং এগুলোতে আমরা মাছ ধরতাম, দাঁড়কিনা, ক্যানকোনা, এরকম মাছ ধরতাম। তো দেখা যেত আমি আসতাম, এদিকে সাইকেল চালাচ্ছি, হঠাৎ করে দেখতাম যে এখানে কয়েকজন মাছ ধরতেছে, তো হুট করে সাইকেল রেখে হচ্ছে এগুলো মাছ ধরতে নেমে পড়তাম। তো দাঁড়কিনা, ক্যানকোনা এইরকম নাম বলতাম, কিন্তু এই মাছগুলোর নাম পরবর্তীতে আমি আর বাইরে কোনোদিনও শুনি নাই। আসলে আমরা নামগুলোকে ঠিক বলতাম না, ভুল বলতাম। আর এই পেছনে একটা তাল গাছ ছিল, তাল গাছটা এখন আছে কি না আই ডোন্ট নো। সো এই তাল গাছে কী হতো, আমি তাল দিয়ে কিছুই খাইতাম না, বাট এটা তালটা কালেক্ট করাটা একটা নেশা ছিল। তো আমি একদিন যাচ্ছি, তো শুনলাম যে এই তাল নাকি কালেক্ট করে, সকালবেলায় এসে ফজরের পরে তাল কালেক্ট করে। তো আমারও এটা মানে আকর্ষণ আসলো, যে আমিও ইন্টারেস্টেড ফিল করলাম যে তাল কালেক্ট করতে হবে তাহলে। তো একদিন আমি এরকম তাল পাইছি। তো তাল পাওয়ার পর আমার খুশি আর দেখে কে, আমার আম্মু বলতেছে তাল দিয়ে তুমি কী করবা, নিয়ে আসছো যে, তাল দিয়ে তো কিছু খাও না। তালের পিঠাও তো আমি খাইতাম না, মাঝে মাঝে বানাইতো। তো কিন্তু তাল পাইছি, এটাই হচ্ছে আমার খুশি। তাল খাই না খাই, তাল তো পাইছি। তো এরকম ছিল ব্যাপারগুলো। আমরা মানে এমন কোনো বিষয় নাই, এমন কোনো খেলাধুলা নাই যে আমরা ধান গবেষণায় খেলি নাই। যেমন হচ্ছে ক্রিকেট, ফুটবল, লাটিম, মার্বেল, তারপর ঘুড়ি ওড়ানো, গুলাল দিয়ে হচ্ছে পাখি মারা, তারপরে সন্ধ্যার পরেও আমরা খেলতাম, পিঠ ফাটান্তিস খেলতাম, দাঁড়িয়া বান্ধা খেলতাম, গোল্লা ছুট খেলতাম। এরপর আরও মানে অদ্ভুত অদ্ভুত সব খেলা খেলতাম। এমন একটা সময় ছিল যে সিজনই বলে দিত যে আসলে মানে একটা খেলা খেলতেছি, কিছুদিন পর আর ভাল লাগতো না, তখন মনে হতো যে ভাল লাগতেছে না কেন, তার মানে এই খেলাটা সিজন চলে গেছে, এখন আরেকটা খেলা খেলতে হবে। মানে সবসময় একটা খেলার পর আরেকটা খেলার সিজন আসতো। এবং যখন আমরা মার্বেল খেলতাম, লাটিম খেলতাম, তখন অনেক আঙ্কেল এবং অনেক বড় ভাই আছে, তারা আমাদের এই এই জিনিসগুলো ফেলে দিত, দৌড়ায় এসে আমরা পালায় যেতাম, যারা ফেলে দিত তাদেরকে দেখে পালায় যেতাম। মানে একটা শ্রেণী ছিল যারা হচ্ছে যে এই খেলাটাকে খুব ঘৃণা করতো আর ভাবতো যে এই ছি ছি ছি, এই
এই জায়গার ছেলেপেলেরা, ধানগোবাসনার মতো একটা জায়গার ছেলেপেলেরা কেন হচ্ছে মার্বেল খেলে, কেন লাটিম খেলে। চলে আসছি ধানগোবাসনা মাঠের সামনে, পেছনে যে মাঠটা, সেই মাঠে প্রচুর খেলাধুলা করছে। এই মাঠে একটা সময় স্পেস পাওয়া যেত না, মানে অ্যাট এ টাইম দেখা যায় যে 10-15টা ব্যাচ খেলতেছে, এক ব্যাচের বল আরেক ব্যাচের সীমানার ভেতর ঢুকে গেছে। ধানগোবাসনার মানুষের ভেতর প্রচুর বন্ডিং ভালো ছিল, আর আমরা এখানে এক এক জায়গা থেকে এক একজন, এক এক ডিস্ট্রিক্ট থেকে এক একজন আসতো, কিন্তু আমরা কখনো বুঝি নেই যে কে কোন ডিস্ট্রিক্টের মানুষকে, বা বিভেদ বিভাজন করা, এই জিনিসগুলো আমরা এই জায়গাটায় পাই নাই, কারণ সবাই ডিফারেন্ট জায়গা থেকে আসতো। আমরা কখনো বুঝতাম না রেসিজম জিনিসটা বা কোনো ভেদাভেদ জিনিসটা আমরা বুঝতাম না। আজান দিয়ে দিছে, নামাজ পড়তে যাব। আমি এখন আছি বি কোঅপারেটিভ সোসাইটির সামনে। এখানে হচ্ছে ব্রিজের দোকান এবং মুদি দোকানগুলো, সেগুলো সেলুন, হোটেল, এগুলো আছে এখানে। এর পাশাপাশি এই বিল্ডিংয়ের ভেতর আছে ব্রি অফিসার্স ক্লাব, ব্রি কর্মচারী ক্লাব এবং সেবা সংগঠন। তা আমরা ব্রি অফিসার্স ক্লাবেও মাঝে মাঝে যে টেবিল টেনিস খেলতাম, কর্মচারী ক্লাবে গিয়ে মাঝে মাঝে খেলা দেখতাম, আর আমাদের ম্যাক্সিমাম সময় কাটতো হচ্ছে সেবা সংগঠনের ভেতর। তো এখন একটু যাবো সেবার ভেতরে, দেখি সেবা কি এখনও রানিং আছে কি না। আর এই কর্নারটার মধ্যে একটা পান সিগারেটের দোকান ছিল। তখন খুব ইউনিক সিগারেটের ব্র্যান্ড পাওয়া যেত, 555, এরপরে সিজার, K2, আরও ইউনিক ব্র্যান্ডস ছিল। সেই ব্র্যান্ডসগুলো এখন মেবি আর বাংলাদেশে পাওয়া যায় না। লিজেন্ড হোয়াইট। কোঅপারেটিভ সোসাইটির দোতলায় সেবা সংগঠন ছিল, এখন দেখতেছি তালা দেওয়া, বা এটা কি স্থানান্তর করছে কি না এখানে নাই। এখানে প্রচুর মেমোরিজ আছে আমাদের, ব্রিক কিডস সবারই মোটামুটি মেমোরিজ, এখানে ভরপুর মেমোরিজ আছে। তো এটা আপাতত দেখতেছি। আর এখানে লেখা ব্রিক কর্মচারী ক্লাব, টেলিভিশন কক্ষ। সেবা সংগঠনকে আসলে শাটডাউন করে দিছে কি না, বা এটার অফিসটা এখন কোথায়, জেনে যেতে হবে। তো ব্রিক কোঅপারেটিভ সোসাইটির দোকান, এইখানে ক্যান্টিন। আর এদিক দিয়ে আগে এত দোকান ছিল না, পরে হয়েছে। এখানে শুধু একটা সেলুন ছিল, এখন অনেক দোকান হয়েছে, ফলের দোকান, সেলুন, ফ্লেক্সি লোডের দোকান হয়েছে এদিকে। সেবা সংগঠনের জায়গাটা স্থানান্তরিত হয়েছে। আমি আসলে পুরনো সেই সেবা সংগঠনের স্পেসটা খুঁজতে গেছিলাম, তো সেটা ওই মসজিদের পাশেই ছিল। আমি পরবর্তীতে ওইখানে আবার যাব। এখন যেই মাঠটা, আমার বাসার সামনে একটা মাঠ ছিল, আমার বিল্ডিংটার নাম ছিল E1, বা এখন নাম চেঞ্জ হয়ে গেছে। তো আমার মাঠের সামনেই এরকম ছোট একটা পার্ক ছিল, খেলাধুলা করে এটার মধ্যে খেলতাম, দাঁড়িয়াবান্ধা খেলতাম, এরপরে দোলনা ছিল, স্লিপার ছিল। এখন এই জিনিসগুলো আছে, বাচ্চারা খেলতেছে। সো এই মাঠটা একটু ভেতরে ঢুকবো এবং দেখে আসবো। এখানে ম্যাক্সিমাম মানুষ আমাকে চেনে না এখন আর। এই যে ছোট পার্কটা, দ্যাটস দ্য বিল্ডিং। ওই বিল্ডিংটায় আমরা থাকতাম। আমার পেছনে যে বিল্ডিংটা, ওই কর্নারের দোতলায়। এদিক দিয়ে ঢোকার জায়গা ছিল অনেকগুলো, এখন দেখতেছি না। এই যে আমার সামনে ঢোকার জায়গা পাইছি। এই যে মাঠটা, এই মাঠটায় দোলনা ছিল, ঢেকি ছিল, এই ঢেকি এখনও আছে, দোলনা এগুলো একটু আপডেটেড হয়ে গেছে। আমাদেরগুলো সময় দোলনাটা ছিল অনেক রাফ অ্যান্ড টাফ, প্রচুর জোরে জোরে দোল দিতাম, এবং দুলতে একটা সময় হচ্ছে ছেড়ে দিতাম এবং সামনের দিকে জাম করে লাফায় পড়তাম। এখানে বাচ্চারা খেলতেছে, ঢেকি আছে, আপডেটেড ঢেকি, স্লিপারও আছে, সব আপডেটেড। নাইস। এই যে ঢেকি, হ্যাঁ আপডেটেড ঢেকি। ও ম্যান, গ্রেট টু সি দিস থিংস। আমার পেছনে কিছু বাচ্চারা খেলতেছে স্লিপারে।
একটা সময় আমরা এইভাবে খেলছি, এই স্লিপারের উপরে ছোঁয়াছুঁই খেলতাম যখন, নিচ থেকে মানে দৌড়াদৌড়ি করে উপরে উঠে যেতাম, উপরে উঠে আবার একজন লাফ দিয়ে ধরতে চেষ্টা করতো, ধরতে পারতো না, ওই একটা পা উঠায় দিতাম, দৌড়ায় দৌড়ায় স্লিপারে উঠতাম নামতাম, ছোঁয়াছুঁই খেলতাম। স্লিপারের ওপরে উঠে ছোঁয়াছুঁই খেলা ডেঞ্জারাস। এইখানে আবার একটা সুন্দর স্ট্রাকচার, খেলাধুলার জায়গা, বাচ্চাদের জন্য অনেক ভালো একটা ব্যবস্থা করছে এখন। তবে এই মাঠের মধ্যে আরও অনেক কিছু কিন্তু অ্যাড করা যায় আসলে, মানে 2025 হিসেবে অনেক কিছু অ্যাড করা যায়। আগে যা ছিল অলমোস্ট এখন তাই আছে, জাস্ট আপডেটেড ফরম্যাট, কিন্তু এখানে খেলাধুলার সরঞ্জাম দিয়ে আরও বাড়ানো যায় চাইলে। এই সেই ছোট শিশু পার্ক, আমার চাইল্ডহুড মেমোরিজ আছে এইটার ভেতরে। অনেক প্রচুর বড় বড় ঘাস হইতো, কোরবানির সময় গরু আনলে এইগুলোর ভেতরে রাখা হইতো, গরুর তো পুরা ঈদ। আর আমরা যখন ধান গবেষণা থাকতে গরু কিনতাম 1 মাস আগে, মানে 1 মাস আগে বা 10 দিন আগে কিনলে মনে হইতো যে এত অল্প সময়ের জন্য কিনছে, 20 দিন আগে 1 মাস আগে না কিনলে হচ্ছে মন খারাপ থাকতো। আর গরু নিয়ে কম্পিটিশন হইতো, কার গরুর রাগ কত বেশি। একবার আমার এক ফ্রেন্ডের এক গরু, কালো একটা গরু, এই দেয়ালটা ভেঙে ফেলে দিছিল, ওই দিকে পেছনে একটা দেয়াল ফেলে দিছিল। আরে তার কি ভাব যে তাদের গরু ভেঙে ফেলে দিছে, মানে সেই একটা গরু। ওই দোতলাটা ছিল আমার বাসা, পেছনে দেখা যাচ্ছে কর্নারের যে দোতলা, সেটা ছিল আমাদের বাসা। আমাদের 5 ভাই বোনের জন্মই ওই বাসাটায়। আমার আব্বুর প্রমোশন হইতো না, কারণ আব্বু প্রচুর ছুটি নিত, বছরে অর্ধেক দিন মিসিং থাকতো আব্বু। সো এইদিকে বাগান, ধান গবেষণার একটা স্পেশালিটি হচ্ছে যে সবাই বাগান করে, তাদের বাসার আশপাশ দিয়ে কর্নার দিয়ে যেগুলো জমিগুলো থাকে সেগুলোর মধ্যে পুরোটাই জুড়েই বাগান। আগে এই বাগানটা ছিল আমাদের, সামনে একটা বাগান করছে, এরকম পেছনে বাগান, বাসা, প্রত্যেকটা বাসার সামনেই ছোট ছোট জায়গায়, সেখানে বিভিন্ন ধরনের বাগান থাকে, ন্যাচারাল ফুড। তো গরু নিয়ে যে বলতেছিলাম, আজ আমরা এমন কোনো মানে কোরবানির সময় দেখা যেত যে ভুঁড়িটা শুকাইতে দিত, কারণ ওই ভুঁড়ি দিয়ে মরিচ বোম বানাইতো, আমার ভাইয়া বানাইতো, চকলেট বোম, মরিচ বোম এগুলা বানাইতো। তো কোরবানির পরে দেখা যেত বিভিন্ন বাসার জানালার ভেতরে এই ভুঁড়ি ঝুলায় রাখছে, শুকাইতে দিছে ভুঁড়ি, কেন ওটা দিয়ে মরিচ বোম বানাবে। তো এই মরিচ বোমগুলো এখন পাওয়া যায় কিনা জানি না, গরুর ভুঁড়ি দিয়ে বানাইতো, দ্যাট আই রিমেম্বার। চকলেট বোম ছিল, চকলেটের মতো গোল গোল নাড়ুর মতো, সেটার ভেতর দিয়ে একটা ফিতা বের করা। এই গাছগাছরা দেখে মনে হচ্ছে, আশপাশের বাগান দেখে মনে হচ্ছে লুকায় লুকায় যে গুলাল বানানোর জন্য ওয়াই ফরম্যাটে যেই ডালপালাগুলো থাকতো সেগুলো চুপি চুপি যায় কেটে ফেলতাম। এবার 2-3 দিন পরে আঙ্কেলরা টের পাইতো যে এই গাছ তো পাতা মরে যাচ্ছে, তার মানে কেউ একটা কাটছে, তো আবার চিল্লাচিল্লি শুরু করে দিত, কে কাটছে কে কাটছে। আমরা তো মানে জানি না কে কাটছে, কিন্তু যখনই হচ্ছে যে পাখি মারার সিজন আসতো তখনই এই যে বিভিন্ন গাছগাছরা ডালপালা কেটে ফেলতো। আমি আমার বাসার এই দিকটা একটু যাই, বাসা ঢুকতেই কর্নারের দিকে রাস্তা, মেইন রোডের পাশে একটা লেবু গাছ ছিল। তো ওই লেবু গাছটা ব্যবহার হইতো, লেবু গাছটা কার ছিল জানি না, লেবুকে নিত জানি না, কিন্তু লেবু গাছের পাতাগুলো ধান গবেষণার সব সিনিয়র বড় ভাই ব্রাদাররা ব্যবহার করতো। তারা সিগারেট খাইতো, সিগারেট খেয়ে সেই বাসায় ফেরত যাওয়ার আগে লেবু পাতা চাবায় বা হাতে ডলে তারপর বাসায় ঢুকতো। এই বিল্ডিংটার আগে নাম ছিল, এটা আমাদের সেই বিল্ডিংটা E1, এখন নাম হয়ে গেছে C1 কিরণ। আর এখানে বেল গাছটা, যে আমার পেছনে একটা বেল গাছ দেখা যাচ্ছে, এই বেল গাছটার নিচে উই পোকা হইতো, ঢিবি বানাইতো, উই পোকার ঢিবি ছিল। এই দোতলা ইমাম আঙ্কেলের বাসা ছিল। এই ঢিবি থেকে মাটি কালেক্ট করে আমরা হচ্ছে যে এই গুলালের পাখি মারার সেই বড়িগুলো ব্যবহার করতাম। আর এইখানে একটা লেবু গাছ ছিল, যে লেবু গাছটার কথা বললাম, এই কর্নারটাই ছিল লেবু গাছটা, এখানে এটা আর এখন নাই। আর এই বাগানগুলো চিপা চাপা দিয়ে প্রচুর দৌড়াদৌড়ি করতাম। এখন বাগানগুলো একটু বেশি অগোছালো মনে হইতেছে, আগে এত অগোছালো ছিল না। এখন প্রচুর বাগান, মানে প্রচুর জায়গা ইউটিলাইজ করা হইতেছে, আগে এতটা ইউটিলাইজ করতো না। এখন মোটামুটি সবাই প্রচুর ইউটিলাইজ করে, সবাই বাগান করে, কারণ সবজির দাম যে পরিমাণে বেড়ে গেছে, জায়গা ইউটিলাইজ করা ছাড়া তো উপায় নেই। এরপরে কিছু কিছু আঙ্কেল থাকতো যারা খুবই রাগী ছিল, তাদের বাগান নষ্ট করলে যে বল যাইতো, ক্রিকেট খেলতাম, সিঁড়ির নিচে ক্রিকেট খেলতাম, সাতচারা খেলতাম। তো আঙ্কেলরা এই যে বল টল যাইতো বাগানের ভেতর, আঙ্কেলরা অনেক চিল্লাইতো যে কেন গেছে, কে পারাইছে, বা পাড়ার দাগ পড়ে এত সুন্দর করে মাটি টাটি করে রাখতো, বাগান করে রাখতো, যে কেউ গেলে টের পেয়ে যেত যে কেউ পারাইছে। যে C1 কিরণ, এটা ছিল আমরা এটাতে থাকতাম।
এই পাশ দিয়ে আর বাগান ছিল, ব্যারিকেড দেওয়া ছিল, এগুলো এখন আর নাই। আমার বাসার পাশ দিয়ে একটা বড় ড্রেন গেছে, মেইন যে ড্রেনটা ধান গবেষণার। তো একবার কী হয়েছে, আমি এই দিক দিয়ে দৌড়াচ্ছি, বাগানের চিপা দিয়ে দৌড়াইতেছি, হঠাৎ করে হয়েছে কি একদম ড্রেনের কাছে দৌড়াইতে দৌড়াইতে স্পিডে দৌড়াইতে আমি এই যে এই জায়গা দিয়ে দৌড়াচ্ছিলাম, এই জায়গা দিয়ে দৌড়াইতে আমি একদম সোজা চলে যাই। যাওয়ার পর লাস্ট প্রান্তে এসে বড় ড্রেনের সামনে এসে আর আমি ব্যালেন্স করতে পারি না। ব্যালেন্স না করতে পারলে আমি ধপাস করে বড় ড্রেনে পড়ে যাই, একদম পুরো শরীর নিয়ে একদম পুরো ময়লা, পুরো আমি ডুবে যাই, একদম ডুবে আবার উঠি। এই সেই বড় ড্রেন। ছোটোবেলায় এটার অনেক বড় মনে হইতো, এখন আর তেমন বড় মনে হইতেছে না, কিন্তু এটা তখন অনেক বড় ছিল। আর এই দিক দিয়ে প্রচুর গুইসাপের চলাফেরা ছিল, প্রচুর গুইসাপ। মানে এইদিকে আসা মানে ভয়ঙ্কর একটা ব্যাপার, গুইসাপের একটা আস্তানা। এখনও ধান গবেষণায় অনেক রেয়ার পাখি এবং বিভিন্ন জিনিস দেখা যায়, অ্যানিমালস, আই নো, কারণ এই জায়গাগুলোতে প্রচুর গাছালি আছে। আর পাখিরাও এই সকল ক্যাম্পাস এরিয়ায় এসে অনেক শান্তি পায়। এই দিক দিয়ে আবার একটা সাবলাইন, এইখান দিয়ে আবার আপনার বাইরের দিকে যাওয়া যায়। সো এই যে আমার এই পাশে যে দেয়ালটা দেখা যাচ্ছে, সেটা মূলত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের দেয়াল। কৃষি গবেষণা ইনস্টিটিউট আর ধান গবেষণা ইনস্টিটিউট একদম পাশাপাশি লাগানো, জাস্ট মাঝখান দিয়ে একটা দেয়াল চলে গেছে এবং ভেতর দিয়ে একটা গেট আছে, একটা থেকে আরেকটার ভেতরে যাওয়া যায়। ধান গবেষণা, কৃষি গবেষণা এগুলো সব আমাদের কাছে মানে মনে হতো একই জায়গা, যদিও ডিফারেন্ট ক্যাম্পাস ছিল। ধান গবেষণা, কৃষি গবেষণা, সিড, সারডি। ধান গবেষণার পূর্ব পাশে হচ্ছে বাড়ি, বাংলাদেশ এগ্রিকালচার ইনস্টিটিউট, কৃষি গবেষণা। আর পশ্চিম দিকে হচ্ছে সিড, সারডি এগুলো। সো এই তো আমার বাসার ক্যাম্পাস। আমার মনে হইতেছে যে বাসায় যাই, কিংবা হচ্ছে যে একটু ছাদে যাই, ঘুরে আসি। ছাদ থেকে যদি ভিউ নিতে পারতাম ভালো হতো, ট্রাই করে দেখি যে ছাদ থেকে একটা ভিউ নেওয়া যায় কিনা। এই সিঁড়ির নিচে আবার আমরা ওই যে সাতচারা খেলতাম, লাটিম খেলতাম, মার্বেল খেলতাম, এগুলো পচা খেলা খেলতাম ছোটোবেলায় থাকতে। আমি এই তো বাসাগুলো একদম পুরনো জরাজীর্ণ অবস্থা। এই বাসাগুলো একটা সময় ছিল স্বপ্নের বাসা। আনগোষণার সিকিউরিটি খুব ভালো ছিল, কখনো কোনো ঝামেলা হইতো না। এইটা ছিল আমাদের বাসা, গেটটা তালা দেওয়া। ঈদের সময় যখন আমরা কোথাও যাইতাম দেশের বাড়িতে, তখন সিকিউরিটি গার্ড আমাদের এই বাসাগুলো গার্ড দিত। হ্যালো বয়, হোয়াটস ইওর নেম? সো আমি ছাদে যাব, ছাদ থেকে একটা ভিউ নিব। লাকিলি আমি সুযোগ পাইছি ছাদে যাওয়ার। আমাদের ছাদে যাওয়ার সিঁড়িগুলো ছিল এরকম, এটা নতুন, কিন্তু এইগুলো ছিল আগে থেকেই। এগুলো ধরে ধরে আমরা উপরে যাইতাম, একটা উপরে ঢাকনা ছিল। ছাদে উঠবো। Oh man, I can't believe আমি ধান গবেষণায় আমার বাসার সেই ছাদে উঠছি। I can't believe. Oh Allah, I feel so lucky যে আমি ছাদে উঠছি এত বছর পরে। এই টাঙ্কিটার নিচে কবুতর পালতাম এবং মানে মাছের একটা পাত্র নিয়ে এসে ওইগুলোর মধ্যে মাছ পালতাম। রোদ লাগবে ছায়ার জন্য টাঙ্কির নিচে ঢুকায় রাখতাম। এগুলো চিপা চাপায় লুকায় কত খেলা খেলছি। দুইটা ইউনিট, এই পাশে একটা ইউনিট, এই পাশে একটা ইউনিট, দুইটা ইউনিটের মাঝখানে একটা ডিভাইডার। এই সেই ডিভাইডার, এটা আমরা জাম করতাম। মানে হাত দিয়ে জাম করে যাওয়াটা, পুরাটা কীভাবে পার হইতে পারি সেটা ছিল একটা কম্পিটিশান। এই পাশ থেকে মাঠটা, ছোট পার্কটা, যে শিশু পার্কটা, এরকম তিনটা আছে। মাঝখানে একটা আছে যেটাকে ছাতা পার্ক বলতাম, সেটা দেখাবো একটু পরে। আর এটা একটা পার্ক, আর ভেতরে ডিজি আর ডাইরেক্টরের বাসার সামনে একটা আছে, সেটা আরেকটা পার্ক। তিনটা শিশু পার্ক, দুইটা মাঠ, একটা বড় পুকুর। ওই পুকুরেও অনেক স্মৃতি। সাঁতার কোনো রকমে শিখছিলাম, শেখার পরে কোনো দিন ভেতরের দিকে যাইতাম না। আমার পিছনে যে দেখা যাচ্ছে সেটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের রিসার্চের ফিল্ড। এই জায়গা থেকে আমরা প্লেন বানাইতাম, কাগজের প্লেন বানায়া ছাইড়া দিতাম। আর উঠতে তো মাঝে মাঝে অনেক দূরে চলে যেত,
মাঝে মাঝে বাতাসে একদম ওই বিল্ডিংস পর্যন্ত চলে যেত, মানে ওই সময় খুশিকারে বলে। এরপরে হেলিকপ্টার বানাইতাম ছোট ছোট, ওয়ার মতো করে কাগজ বানায় এখান থেকে মুড়ায় ছাইড়ে দিতাম, ওইটা উড়তে উড়তে বাতাসে একদম মাঝখান পর্যন্ত চলে যেত। আর মানে এমন কোনো বিষয় নাই, প্রত্যেকটা দিন মনে হইতো যে এক একটা দিন এক একটা করব। আর মাঝে মাঝে অনেক মানে কিছু ক্ষেত্রে অনেক বাজে দুষ্টামিও করতাম, যেমন মাঝে মাঝে পকেটে ম্যাচ নিয়ে ঘুরতাম, যে কোথাও যখন শুকনো, যে এখানে আশপাশে প্রচুর বাগান আছে, তো বাগান পরিষ্কার করে শুকনা খড়কুটো আঙ্কেলরা রেখে দিত, তো দেখা যাচ্ছে যে ওই খড়কুটোগুলো জ্বালায় দিতাম। এগুলো অবশ্য ইনফ্লুয়েন্স ছিল, আমি আবার খুব ভালো ছিলাম, কিন্তু আমাকে ইনফ্লুয়েন্স করা হয়তো, সঙ্গদোষে আর কি নষ্ট হয়েছিলাম। লুক অ্যাট দ্যাট ম্যান। যারা ধান গবেষণার ভাইয়া আপুরা দেখতেছেন, আসলে ভিডিওটা তাদের জন্য। আই হোপ যে আপনাদের এই ভিডিওটা ভালো লাগতেছে। আমার কথা হয়তো অতটা অনেক ক্ষেত্রে আছে জড়ায় যাইতেছে, ঠিকমতো উপস্থাপন করতে পারতেছি না, ঠিকমতো কথা বলতে পারতেছি না। আমি কি দেখাইতেছি সেটা হইতেছে বড় ফ্যাক্ট, কারণ আমি বিগিনার, ব্লগিংয়ে হচ্ছে আমি বিগিনার। কীভাবে কথা বলতে হয়, গুছায় কথা বলতে হয়, এই জিনিসগুলো এখনও আমার নখদর্পণে আসে নাই। তারপরেও আই এম ট্রাইং, এটাই একটা বড় বিষয় আমার জন্য যে আই এম ট্রাইং। সো ছাদ থেকে হচ্ছে এইটাই ভিউ, এখন ওই পাশ দিয়ে যাব। একবার এদিক দিয়ে নামছি, নামার পরে এদিক দিয়ে নেমে পড়ছি, এদিক দিয়ে সানসেটে, এরকম সানসেটের উপর দাঁড়ায় আছি। নামছি, নামার পর তো মানে হচ্ছে কি জানি দুইজন মিলে কি খুশফুস করতেছিলাম, দুই বন্ধু। তারপর তো আর উঠতে পারি না বা সামথিং, কিন্তু সবাই হচ্ছে নিচ থেকে তো দেখে ফেলছে যে দুইজন এখানে, আর সবাই জড়ো হয়ে গেছিলো, মানে কী এক অবস্থা। পরে আস্তে আস্তে খুব মানে সবাই জড়ো হয়ে যাওয়া, তো আরও বেশি ভয় পেয়ে গেছিলাম। তারপরে কোনো রকম আল্লাহ আল্লাহ করে উঠছিলাম, বেঁচে গেছি। এটা হচ্ছে পশ্চিম দিক, ছাদের পশ্চিম দিক, এইখান থেকে সেই মাঠটা। এখানে দাঁড়ায় দাঁড়ায় যখন হচ্ছে কোনো টুর্নামেন্ট হইতো, বড় টুর্নামেন্ট হইতো ভেতরে, তখন আঙ্কেল আন্টি ওনারা উঠে এই খেলাগুলো এই ছাদ থেকে দেখতো। আমি সবার ছাদে উঠতে পারতেছি না, আই এম সরি। আমি শুধু আমার নিজের ছাদে উঠছি। গাছগুলো একদম সবুজ, নতুন পাতা, শীতের শেষ পরে নতুন পাতা গজাইতেছে। এত বড় ছিল না, মাঠটা ক্লিয়ার ভিউ আসতো একটা সময়। আর ওই যে গাছটা, ওই গাছটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ, ওই গাছটা লাগাইতে দেখছি আজকে, ওই গাছটা কত বড় হয়ে গেছে। ছাদ থেকে এখন নেমে পড়বো। আসলে এই ব্লগটা অনেক বড় হবে আমি এটা বুঝতেছিলাম, কারণ আমার এত মেমোরিজ, এই যে ছাদের এই কর্নারগুলো, এগুলোতে লাটিমের যে লোহাটা সেটা ঘষতাম এগুলোতে, কিন্তু এগুলো মাঝে মাঝে কাজ করতো না, শক্ত জায়গা লাগতো। এরকম প্রত্যেকটা জায়গা আমরা নষ্ট করে রাখতাম, করে 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 করে। মানে একটা সময় ছিল যে ধান ঘষণে এমন কোনো জায়গা নাই, এমন কোনো জায়গা নাই, চিপা চাপা নাই, যেইখানে এগুলো লাটিমের এগুলো ঘষতাম না। এই যে ছাদ থেকে নামার জায়গাটা গুহার মতো, এটা দিয়ে এখন নেমে যাব। একটা কথা বলে রাখি আপনাদেরকে, বাসাগুলো যতই পুরনো, দরজা জানলাগুলো যতই পুরনো দেখা যাক, রুম ভেতরে কিন্তু অনেক বড় বড়, এই বাসাগুলো কিন্তু অনেক বড়, আর রুমগুলো তো বিশাল বিশাল। আমরা যখন ধান গবেষণা থেকে বাইরে যাই এবং বাইরের যে শহরের যে রুমসগুলো ভাড়া বাসা নেই, তখন যখন রুমসগুলো দেখি তখন আমাদের অবাক লাগে যে এত ছোট রুম এটার মধ্যে কীভাবে থাকে, তো বাথরুমের সমান। সো ধান গবেষণার রুমগুলো এতই বড়। ছাদ থেকে নামলাম। সো এই ছিল একটা মাঠ, আরেকটা মাঠ আছে, সেটা হচ্ছে স্কুল অ্যান্ড কলেজের মাঠের পাশেই, কিন্তু ওইখানে আর্মিদের বেস ক্যাম্প করা হয়েছে, যার কারণে ওইখানে যাইতে পারতেছি না। আমার সামনে যে জায়গাটা, এই জায়গায় আগে আমাদের স্কুল অথবা কলেজের বাস দাঁড়ায় থাকতো, বাস মাইক্রো, এগুলো দিয়ে আমরা স্কুল কলেজে যেতাম, কারণ আমাদের অনেকের স্কুল বা কলেজ ছিল ক্যাম্পাসের বাইরে। তো সেক্ষেত্রে সকালবেলা এখানে বাস বা গাড়ি দাঁড়ায় থাকতো, আমরা সবাই আসতাম, দুষ্টামি করতাম, এরপর আমাদেরকে আমাদের গন্তব্যে নিয়ে যায় দিয়ে আসতো স্কুল বা কলেজে। আবার বিকালবেলা স্কুল বা কলেজের টাইম যখন শেষ হইতো তখন যায় নিয়ে আসতো। আমরা অনেক প্রিভিলেজ ছিলাম সব কিছুর দিক থেকেই, থাকা এখানে, খেলাধুলা, মাঠ এবং স্কুল কলেজ যাতায়াত সব কিছুর ক্ষেত্রে ভেহিক্যাল সাপোর্টটা পর্যন্ত আমাদেরকে দেওয়া হইতো। আমাদের যখন ঢাকায় কখনো শপিংয়ে যেতাম,
কিংবা আত্মীয় স্বজনের বাসায় যেতাম, তখন এই যে বিকালবেলা আমাদের বাস যাইতো, আমরা ওই খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে যে আমরা নেমে যাইতাম সবাই, ওই পর্যন্ত আমাদের বাস যায় নামায় দিয়ে আসতো। আবার একটা টাইম থাকতো যে ওই টাইমে ঢাকা থেকে বাসটা ছেড়ে আসে ধান গবেষণার উদ্দেশ্যে। তো যেদিন আমি আর রিলেটিভদের বাসা থেকে চলে আসবো বা শপিং করে চলে আসবো, তখন আবার ওই যে খামারবাড়ি যে দাঁড়াইতাম, ওইখান থেকে বাস আমাদের রিসিভ করে নিয়ে আসতো। এছাড়াও আমাদের পারিবারিক বিভিন্ন পার্সোনাল ইমার্জেন্সিতে আমাদেরকে ধান গবেষণা থেকে ভেহিকেল সাপোর্ট দেওয়া হতো। সো সব কিছুর দিক থেকেই হচ্ছে যে আমরা সো প্রিভিলেজ ছিলাম। কোঅপারেটিভের সামনে আমরা কি যেন একটা খেলা খেলতাম, সেটা বেসড ছিল সিগারেট অথবা ম্যাচ বক্স যে আছে সেটার কাভারের উপর বেস করে। সো এই ধরনের সব উল্টাপাল্টা খেলাও খেলতাম। খেলাটা কীভাবে খেলতাম এখন আমার মনে নাই। তো একবার কি হয়েছে, কোঅপারেটিভের আশপাশ দিয়ে যাচ্ছি, তো চিপার মধ্যে কয়েকটা বান্ডিল পেয়ে গেছিলাম। সো আমার মনে হইতেছিল যে আমি অনেক বড় একটা মানে কিছু পাইছি, মনে হইতেছিল যে এক বান্ডেল ডলার পাইছি। আমার পেছনে যে রাস্তাটা, সেটা দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে যাওয়া যায়। আর এই পাশে হচ্ছে ধান গবেষণার বাইক রাখার যে গ্যারাজ, বাইকের গ্যারেজ। আর এই পাশে পেছনে হচ্ছে ছাতা পার্ক। ছাতা পার্কটার অবস্থাটা কি জানি না, যাই একটু দেখে আসি। এই ছাতা পার্কে প্রচুর মেমোরিজ আমাদের, অনেক ধরনের খেলা খেলতাম। একবার সবাই মিলে আমি জানি কী করছিলাম, এরপরে 5 স্টার যে প্লাস্টিকের ছোটো ছোটো পুঁথিওয়ালা বন্দুক গুলিওয়ালা যে পিস্তলটা, সেটা দিয়ে সবাই আমারে সন্ধ্যার দিকে আটকাইছে, মানে সারা বিকাল আমারে খুঁজছে সবাই, আমি জানি কি একটা করছিলাম। পরে আমারে আটকা এই যে এই জায়গাটায় 2 হাত দিয়ে আটকাইছে, আমার 2 পাশে 2 জন ধরে রাখছে, আর সবাই একে একে করে আমার বুকে গুলি করছে এইখানে। আমি জানি কি করছিলাম রে ভাই, আমার এমনি মারছিলি তোরা সবাই ধইরা, আমি জানি কি করছিলাম। হ্যাঁ, আমার 5 স্টারটা ছিল, আমি ঢাকা থেকে নিয়ে আসছিলাম, একটু ওয়েট বেশি ছিল, নর্মাল 5 স্টার পিস্তলের থেকে একটু ভারী ছিল আমারটা। এই সেই ছাতা পার্ক, এখানে প্রচুর সারাদিন আমরা খেলতাম। পেছনে ছাতাটা আছে, এই যে ছাতাটা। পার্কগুলো ঢুকতে একটা লোহার গেট থাকে, যেটা ঘুরায় দিয়ে তারপর ঢুকতে হয়, এটা এখন আর নাই। এই সেই ছাতা পার্ক। এই বেঞ্চগুলো এরকমই ছিল। এই ছোট জায়গাটাকে উইকেট বানায় আমরা খেলতাম এতটুকু জায়গার ভেতর। এই রাউন্ডের বাইরে বল গেলে আউট, এই রাউন্ডের বাইরে বল যদি উড়ে যায় তাহলে আউট, ড্রপ করে গেলে তাহলে ঠিক আছে, উড়ে গেলে আউট। কিন্তু দেখা যাচ্ছে যে এমন হয়তো যে শত শত রান করতেছে, নট জাস্ট দ্যাট, এই কোণার মধ্যে ডাইরেক্ট লাগায় 6 মারছে, এইভাবে প্র্যাকটিস করা ছিল সবার। কোণার মধ্যে যায় লাগতো আর 6 হইতো, কিন্তু বল বাইরে যেত না, এত স্কিল ছিল। এই যে আমাদের সময় স্লিপার একটা পাইছি, এটা তো জংকার পরে ভাঙাচোরা অবস্থা, বাট এগুলো এখন শেষ, ধ্বংসাবশেষ হয়ে গেছে আমাদের সেই ছোটোবেলার ছাতা পার্ক। এটার এই অবস্থা কেন ভাই? এটা একটু ডেভেলপ করলে কি হয়? পার্কগুলো একদম জীর্ণকীর্ণ হয়ে গেছে। ও একটা বাচ্চা পাইছি, খেলতেছো বাবু, খেলো। ছাতা পার্কের এই জীর্ণশীর্ণ অবস্থার আমি তীব্র প্রতিবাদ জানাই। আমি অথরিটিকে বলবো যে ছাতা পার্ক, আমাদের ছাতা পার্করে আবার পুনর্গঠন করা হোক, রিপেয়ার করা হোক। এইভাবে আসলে একটা সুন্দর একটা জায়গা, খেলাধুলার জায়গা বাচ্চাদের, সেটা রিপেয়ার না করে এভাবে একটা জঙ্গলের মতো বানায় রাখছে। আর এখন কিন্তু মাছমোর কি বলবো, বেশি বেশি বাগান করতেছে সবাই, কারণ সবজির দাম অনেক বাইরে গেছে। আগে ছিল না এমন না, আগেও ছিল, কিন্তু এখন হচ্ছে যে ইঞ্চ বাই ইঞ্চে মনে হয় তারা ইউটিলাইজ করতেছে। দ্যাটস গুড, ভেরি গুড। ওই পাশে আরেকটা পার্ক, ছোট শিশু পার্ক, যেটা ডিরেক্টরের বাসার সামনে। আমার এখানে আশপাশে অনেক পরিচিত বড় ভাই বন্ধুদের বাসা এই জায়গাটায়, ছোট এই জায়গাটার মধ্যে আমি সাইকেল তুলে দিছিলাম। মাচা করা ছিল, বাউন্ডারি দেওয়া ছিল, বাঁশ দিয়ে একটা বাউন্ডারি করা ছিল। সম্ভবত আমার এক পরিচিত একজনেরই বাগান ছিল। প্রথম সাইকেল কিনে যখন এই মোড়টা ঘুরতে নিছি, সাথে সাথে হচ্ছে যে এইখানে ঘুরাইতে পারিনি ঠিক মতো, আর ওইখানে জাস্ট মাইরে দিছি, একদম ঢুকে পড়ছি বাগানের ভেতর। হ্যালো বয়েজ, বাচ্চারা আমার ইউটিউবার বলতেছে। What is your channel name? My channel's name is Decode. Decode. And user name is I Decode I. Okay?
Wait, DECODE. Yes, damn, Oh, you're decode, right, decode. boy. You're so clever. God I will bless. search up this after I go home. Okay, Today. I decode I. Bro, can we take a picture together? No, you're on my vlog. Why should I take picture? Stop. Subscribe to this guy. He's a fire guy. God bless you. এইখানে হচ্ছে আমি কিছু বাচ্চাদের সাথে কথা বলতেছি। দ্যাটস দ্য বেস্ট পার্ট অফ টুডে অ্যাজ ফার অ্যাজ আই এক্সপিরিয়েন্স। সো এটা খুবই ভালো লাগলো যে ওরা আমার ব্লগে আসছে আর ওদের দেখে আমাদের ছোটোবেলার কথা মনে হয়ে গেছে। এই পার্কটা আমরাও খেলছি। আমি তো আমার জন্ম তো আমি বলবো না, আমি 90s কিড আর কি, 90s-এ ধরো 90s-এ ছিলাম, 2000-এ ছিলাম, তোমাদের মতোই ছোট ছিলাম। এখানে আমার অনেক বাড়িজরা তোমাদের মতো এই জায়গা এই বাসাগুলো আমাদের বাড়িজরা থাকতো, তোমরা যেরকম খেলতেছো এখন। সো হ্যালো গার্লস, এখানে অনেক কিডসরা চলে আসছে। Yes, very attractive. Very attractive. This park. This park is very attractive. If you know that. সো এই পার্কটা মোটামুটি এখন অনেক ভালো আছে, বাট মাঝখানে যে ছাতা পার্কটা ছিল আমাদের, ওইটা একটা ডিজাস্টার অবস্থা। মেক শিওর এটা অথরিটি ওইটা ডেভেলপ করবে। ভাঙচুর অবস্থা। এটা অনেক খারাপ অবস্থা ছিল। হ্যাঁ, এটা কি এখন রিপেয়ার করছে? এটা কি এখন রিপেয়ার করছে? এটা কি পচা ছিল না এটা ভালো ছিল? আগে যেই আগে বাজে ছিল। আগে অনেক কিছু এনে নিয়ে আসছে, যে ওইটা নতুনটা মানে বড় স্লিপ, কিন্তু এই দোলনাটা ভেঙে ফেলা হয়েছে। ওকে, একটা মোটর ছেলে ভেঙে ফেলেছে। তোমরা এই যে ওনাকে বলবা, তোমরা এই যে ডিরেক্টর জেনারেল যে আঙ্কেল আছে ওনার বাসায় নক করবা, নক করে বলবা যে আঙ্কেল আমাদের এটা তো ভেঙে গেছে। না, কিচ্ছু করবে না আঙ্কেল। তোমরা এটা ইউটিলাইজ করো, বলো যে নট জাস্ট দ্যাট রিপেয়ার করবেন না, এখানে আরো 5টা নতুন আইটেম নিয়ে আসেন, এটা বলবেন। এই যে এরকম আমি সাইকেল চালাইতাম ছোটবেলায়, আমাদের একটা গ্রুপস ছিল, তারা সবাই সাইকেল চালাইতাম। হ্যালো এভরিওয়ান, সে হ্যালো গাইস, দিস ইজ দ্য বেস্ট পার্ট। তোমাদের সাইকেলটা কই? সাইকেল নিয়ে আসো, সাইকেলের পেছনে যায়, দাঁড়াও। হ্যাঁ, সাইকেল সামনে নিয়ে আসো, রাইট। এখানে ওদেরকে পাইছি, ওরা ছবি তুলবে, তাই ওদেরকে রেডি করতেছি। সি গাইজ, আমাদের হচ্ছে যে পাস্ট ভার্সন এখনো এক্সিস্ট করে, we are not that old. 1 2 3 we are guys tada, Allah Hafiz, and make sure you subscribe my channel, okay? আমি একদম ধান গবেষণার উত্তর দিকের সীমানার দিকে আসছি। আমার পেছনে ডিরেক্টর জেনারেলের বাসা, আর আমার সামনে ওই দিকে ডিরেক্টরের বাসা। এই জায়গাটায় আসলাম কারণ হচ্ছে এখানে আমার কিছু বাড়িজদের আগের বাসা ছিল এদিকে, কিছু বড় ভাইয়া আপু আছে, তাদের বাসা ছিল এদিকে। সো চার্জ কারণে দেখানোর জন্য আসলাম। আর এই পাশে হচ্ছে ডিরেক্টরের বাসা। সো এখানে ডিজি আছেন এবং ডিরেক্টর আছেন। এই পাশে আমাদের সেই শিশু পার্কটা। অনেক দিন পর আমাদের ওল্ড ভার্সন যে কিডস ওদের সাথে কথা বলে ভালো লাগলো। দে আর টু স্মার্ট। আমরাও আসলে এরকম স্মার্টই ছিলাম, কিন্তু বাইরে যেয়ে আস্তে আস্তে ডামু হয়ে যেতেছি। আউটসাইড দিস ব্রি ইজ এ ক্রুল ওয়ার্ল্ড। সো যারা হচ্ছে ব্রিতে এখন আছেন তাদের জন্য সাজেশন থাকবে যে আপনারা বাইরে একটু মানুষের সাথে মিশেন। আদারওয়াইজ না মিশলে একটা সময় যখন আপনার বাবা এখান থেকে রিটায়ার্ড করে চলে যাবে, বাইরের জগতে মিশতে অনেক কষ্ট হবে তখন আপনাদের, কারণ আমরা এটা সাফার করছি। What's up? So, okay. ওরা একটু আগে আমার সাথে ছিল, সাইকেল রাইডিং করতেছে, এরকম আমরাও রাইড করতাম those days. So বুড়া হয়ে গেছি এখন। সো এখন আসছি স্কুলের দিকে। এখানে বিল্ডিংগুলোর নামও মানে বদলায় ফেলছে। আমাদের বাসাটা ছিল E1, ওইটা করে ফেলছে এখন কি কিরণ না বিকিরণ। সো আগেই ভালো ছিল মিনস ওই আগেই ভালো ছিল না, মানে 90s-এর নামগুলোই ভালো ছিল, বা সেই সময়ের নামগুলোই ভালো ছিল। সো এই তো ক্যাম্পাস এরিয়া। আমার পেছনে ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয় এবং ব্রি প্রাথমিক উচ্চ বিদ্যালয়, এখানে আমাদের সবার স্মৃতি। এই পাশে হেড টিচারের বাসা ছিল। স্কুলের গেটটা খোলা থাকলে যাইতে পারতাম। ফ্রন্ট ভিউটা একটু পরে দেখাবো স্কুলের।
গাইজ আমার পেছনে যে ভবনগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্রির এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো, ব্রি প্রাথমিক বিদ্যালয় এবং ব্রি উচ্চ বিদ্যালয়। আর দিস ইজ ওয়ার মাই এডুকেশন বিগেন। সো এইখান থেকে আমার পড়ালেখার জীবনের শুরু। দিস প্লেস বিউটিফুল। ব্রি স্কুলের পাশেই ব্রি শহীদ মিনার। আমাদের স্কুলের গ্রাউন্ড ফ্লোরের সেই বারান্দা, দোতলাটা একটু ঘুরে আসি। এই বারান্দাগুলো সিঁড়ি দিয়ে কী পরিমাণ দৌড়াদৌড়ি করছি। ক্লাসরুমগুলো, লুক এট দিস প্লেস ম্যান। একটা ক্লাসরুম খোলা আছে, এটার মধ্যে ঢুকি। আই কান্ট বিলিভ যে আমি স্কুলের ভেতরে আবার ঢুকতে পারবো এবং ক্লাসরুমের ভিডিও করতে পারবো। আমার টিচারদের কিছু কথা এবং বন্ধুবান্ধবের কিছু কাজ মনে পড়ে যাইতেছে, আমাদের কিছু কাজ কথা সব কিছু মনে পড়ে যাইতেছে, হাসি পাইতেছে অনেক। দিস ইজ বিউটিফুল ম্যান, দিস ইজ অসম। মানে আমি যে এটা করতেছি এটা ভাই আমার ভালো লাগতেছে যে আমি ব্রি নিয়ে একটা ব্লগ করতে পারতেছি। গুড গড। এখানে আরেকটা ক্লাসরুম, এটা কক্ষ নং হচ্ছে 9, এটাতেও ঢুকি। এই দিক থেকে ভিউটা দিই, তাহলে হচ্ছে যে আমাদের যে ভিউটা সবসময় আমরা দেখতে পাইতাম টিচারদের, টিচার বসে থাকতো, সেটা বোঝা যাবে। আরেকটা রুম, একটা ক্লাসরুম। এটা পুরোটা রং করা বিভিন্ন কারুকাজে। না, আর এটা কি ড্রয়িং ক্লাস নাকি? পুরোটাই কাজ করা। স্কুলের 3 তলায় উঠতেছি এখন। ওকে, এই রেলিংগুলো ধরে ধরে স্লিপ করার চেষ্টা করতাম। এই রেলিংগুলো ধরে, আগে এই গ্রিলগুলো ছিল না, এই রেলিংগুলো ধরে স্লিপ করতাম। তো একবার এই স্লিপ করতে যেয়ে ধাপাস করে নিচের দিকে পড়ে গেছি, পড়ে যেয়ে আমি অনেকক্ষণ পরে উঠছি, দ্যাট আই রিমেম্বার। কিন্তু তখন কেউ এসে আমাকে মানে ধরে নাই কেউ, মানে মনে হয় ক্লাস চলতেছিল, এরকম একটা সময় আমি এরকম পড়ে গেছিলাম। সো অনেকক্ষণ আমি এরকম অচেতন হয়ে পড়েছিলাম। দেন আবার কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরছে। একদম মুখে এই বরাবর যে মাটিতে পড়ছিলাম, এটা একদম আই রিমেম্বার। পরে আর কাউরে বলি নাই যে আমি পড়ে গেছিলাম একটু আগে। এটা আরেকটা ক্লাসরুম। ফ্যান চলতেছে, মেবি কেউ ছিল। এখন বের হয়ে যাব আস্তে আস্তে। খুবই ভালো লাগতেছে যে স্কুলের বারান্দায় আসতে পারছি। নেমে পড়তেছি এখন। তো এখানে 2টা পার্ট, ব্রি প্রগতি বিদ্যালয় যেটা হচ্ছে প্রাথমিক, আর আরেকটা পার্ট হচ্ছে ব্রি প্রগতি প্রাথমিক উচ্চ বিদ্যালয়। আর এখন কলেজ হয়েছে কি না আমি জানি না, বাট এই 2টা যে হয়েছে এটা শিওর। সো স্কুলের পাশেই আমাদের ছিল পুকুর পাড়। আমি এখন পুকুর পাড়ে আসছি। পুকুর পাড়ের এই ঘাটটা তখন ইনঅ্যাক্টিভ ছিল, এখন অ্যাক্টিভ আছে। ঘাট করা ছিল বাট অ্যাক্টিভ ছিল না। ওই পাশে দিয়ে আমরা নামতাম, আর মাঝে মাঝে মাছ ধরা হইতো। আর ক্রিকেট খেলে বা ফুটবল খেলার পর যখন কাদামাটি লেগে যেত তখন সবাই এইখানে এসে গোসল করতো। তো ওই পারপাসে সাঁতার টুকটাক শিখছিলাম, কিন্তু ওই বড় ভাইরা দেখতাম যে ভেতরে যায় একজন আরেকজনের ডুবায় দেয়। তো ওই ভয়ে সাঁতার শেখার পরেও আর ভেতরের দিকে আসতাম না ভয়ে। এই এখন ওই ভয়টা আছে, যার কারণে কখনো কেউ যদি বলে যে সাঁতার পারো কি না, হ্যাঁও বলি নাও বলি। যাচ্ছি স্কুলের পাশ দিয়ে। এই রাস্তাটার এই পাশ দিয়ে আগে কাঠবাদাম গাছ ছিল, আর স্কুলের মাঠের বর্ডার দিয়ে, সীমানা প্রাচীর দিয়ে অনেকগুলো ডাব গাছ ছিল। এই ডাব থেকে আমরা ডাব চুরি করতাম, স্পেশালি নামাজের সময়, যেটা এখন মাঝে মাঝে মিম হিসেবে দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে দেয়। সেটা রিলেট করতে পারি আমি, কারণ আমরা ওই নামাজের সময়গুলোয় ডাব চুরি করতাম। এখানে কিছু একটা নতুন করে হবে, অ্যাজ আই হ্যাভ সেড আর্লিয়ার, যে প্রচুর ভবন হচ্ছে। আসলে সেই জায়গাগুলো আগের মতো আর নাই যে আমি ডিটেলে বলবো, কারণ বললেও অনেকে বুঝবে না। সো এই যে পেছনে যে আমার ভবনটা, এই সিরিয়ালি আগে
ছিল ডাব গাছ, সিরিয়ালি ডাব গাছ ছিল, একটা সীমানা প্রাচীর ছিল। ওই ডাব গাছের গোড়ায় ছোটোবেলায় যখন কুরবানির সময় ডাব গাছগুলোর সামনে গরু বেঁধে রাখা হতো, কুরবানির দিন ওই ডাব গাছগুলোর নিচে জবাই করতো, কুরবানি দিত। আর তারাবির সময় আমরা এই ডাবগুলো চুরি করতাম। আর এই মাঠটাতে আমরা প্রচুর খেলছি, এখনও খেলা হয়। এখনও আমাদের ভাই ব্রাদার যারা আছে, ছোট ভাই বড় ভাই যারা আছেন, তারা এখানে মাঝে মাঝে টুর্নামেন্টের আয়োজন করেন। এখনও এটা চলে। আমি আসি না, কারণ আমি ক্রিকেটটা অত বেশি খেলতাম না, অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ বলা যায়। কিন্তু ফুটবল ভালো খেলতাম, আর বাকি যেই ধরনের খেলাগুলো ছিল এগুলো ভালো খেলতাম। আমাদের স্কুল শুরু হইতো সকাল 8:20 আর শেষ হইতো 12:20 যখন আমি প্রাইমারিতে পড়ি। তো 12:20 শেষ হওয়ার পর দৌড়ায় বাসায় যাইতাম। বাসায় যায়া 12:30 ভেতরে গোসল টোসল করে আমার এক বাড়ি ছিল রুশো, ওর বাসায় যায় গেমস খেলতাম। রোড রাশ, হাউস অফ দ্য ডেড, ইভেল ডেড, তারপর এজ অফ এম্পায়ার্স, কমান্ড কনকার জেনারেলস, তো এইরকম বিভিন্ন ধরনের গেমস খেলতাম। WWF, স্ম্যাকডাউন, কম্পিটিশন চলতো কম্পিউটার গেমস নিয়ে, যে গেমস নিচে সিডি কেউ, তো ওইটা কত দ্রুত কার কবে শেষ হবে, কে 5 দিনে শেষ করলো গেম ওভার করলো, কে 10 দিনে গেম ওভার করলো, কে 30 দিনে গেম ওভার করলো, এইটা নিয়ে একটা মানে কম্পিটিশন চলে। এমনও গেছে যে কম্পিউটার সকালে বসছি, বিকালবেলা গেম ওভার। তো আইসা খুব বাহাদুরি করতাম যে এই যে সকালবেলা বসছি, একদিনেই গেম ওভার করে ফেলছে, এই যে সিডি লাগলে কেউ নিয়ে আনে। মাঠে ঘাটের গেমস খেলার পাশাপাশি, আউটডোর গেমসের পাশাপাশি আমরা ইনডোর গেমসেও অনেক পটু ছিলাম। এবং মুভিজ দেখতাম, তখনই হলিউডের বিভিন্ন মুভিজ দেখতাম। জ্যাকি চ্যানের মুভি অনেক পছন্দ ছিল আমার। হলোম্যানটা আমি আমার এক ফ্রেন্ডে গিফট করছিলাম, আমার মনে আছে। ওই ছোট বয়সে পিচ্চিকালে কম্পিউটারে, ওর তখন পেন্টিয়াম 2 অথবা 3 একটা কম্পিউটার ছিল। তখন একটা সিলভার ডিক্সের হলোম্যান, তখন নিউলি রিলিজড একটা মুভি, ওই সময় ওইটা গিফট করছিলাম, আমি বৈশা দেখছিলাম ওর বাসায়। তো আমার আশা খুব কম হয় ধান গবেষণায়, কিন্তু আমি সবসময় ধান গবেষণা মিস করি, এই মাঠ মিস করি, এই প্রত্যেকটা জায়গা। ধান গবেষণা আসলে প্রতিটা ইঞ্চ বাই ইঞ্চ একটা করে স্টোরি আছে। এখন দুপুরবেলা প্রচণ্ড রোদ পড়ছে, আমি এখন আছি পুকুর পাড়ে। আর পুকুর পাড়ের পাশেই ছিল আমাদের টেনিস কোর্ট, এখানে টেনিস খেলা হইতো। কিন্তু আমরা যারা বাচ্চারা ছিলাম তারা টেনিস না খেলে এটা ম্যাক্সিমাম সময় ক্রিকেট খেলতাম। তো আমার পেছনে ব্রিড টেনিস কোর্ট, এটার এই গ্রিলগুলো ধরে ধরে আমরা এই গ্রিলের ওপরে উঠে বসে থাকতাম সবাই, মানে ভেতরে ম্যাচ চলতো এবং যারা হচ্ছে যে বাইরের প্লেয়ার তারা এই গ্রিলগুলোর সবাই এই 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 পিলারটা বেয়ে বেয়ে উপরে উঠতো, উঠে দেন হচ্ছে এই গ্রিলের ওপরে উঠে বসে থাকতো সব। গ্রিলগুলো অলমোস্ট হচ্ছে 20 ফুট উঁচু, চতুর্দিক দিয়ে আমরা বসে থাকতাম, আর এইদিকে ভেতরে ক্রিকেট খেলা হইতো। তো আমার মনে আছে যে প্রথম আমি এই জায়গাটায় একটা ফ্রেন্ডের থেকে সাইকেল নিয়ে হচ্ছে খেলা চলতেছিল, এবং এই দিক থেকে ওর থেকে সাইকেল নিয়ে এই রোডটার ভেতরে আমি ট্রায়াল দিতাম, প্রথম সাইকেল শিখছিলাম। তবে যেটা হচ্ছে যে আমি ওই ফ্রেন্ডটাকে 9 টাকা দিছিলাম, 9 টাকার বদলতে সেই ফ্রেন্ডটা আমারে সাইকেল শিখাইছিল। তোর মনে আছে তো নাকি যে তুই 9 টাকা নিয়েছিলি আমার থেকে, 9 টাকা নিয়ে তুই আমার সাইকেল চালানো শিখাইছিলি। সো এই সেই টেনিস কোর্ট, টেনিস কোর্টের ওই দিক দিয়া পেছন দিয়া কৃষি গবেষণায় যাওয়া যাইতো, আমরা উকি দিয়া মাঝে মাঝে দেখতাম কৃষি গবেষণা। টেনিস কোর্টের ঠিক পাশেই ছিল আনসার ক্যাম্প, এখন আনসার ক্যাম্পটাও দেখানোর চেষ্টা করব। আনসার ক্যাম্পটা অনেক ডেভেলপ হয়েছে, অনেক বিল্ডিংটার স্ট্রাকচারটা অনেক সুন্দর হয়েছে। তো আনসার ক্যাম্পে গেলে দেখতাম যে প্রচুর ভাত নষ্ট হইতেছে, ওরা ভাত ফালায় দিত, যেহেতু ব্যাচেলার ম্যান ওরা থাকতো, তো প্রচুর ভাত টাত নষ্ট হইতো। তো আনসার ক্যাম্পে ঢুকলেই প্রথমেই নোটিশ হইতো খাবার আর হচ্ছে ফেলে দেওয়া ভাত। সো আমার পাশেই পেছনে যে বিল্ডিংটা দেখা যাইতেছে এটা ব্রিড আনসার ক্যাম্প, এটা ঠিক পাশেই রিসার্চের ফিল্ড, আনসার ক্যাম্পের রাস্তা। আর ওইদিকে রিসার্চের ফিল্ড। আর আমার এই পাশে পুকুর পাড়ের পুরনো ঘাটটা, পুরনো ঘাটের এখানের একটা গেট দেখতে পারতেছি। পুরনো ঘাট ছিল যে তার প্রমাণ এটা, যে এখানে সেই গেটটা, পুরনো ঘাট ছিল এই দিক দিয়ে। এখানে একটা বকুল ফুল গাছ ছিল, এই যে বকুল ফুল গাছ আছে এখনও। আমরা এই যে বকুল ফল নিয়ে নিয়ে মুখে দিতাম, কিন্তু টেস্ট না পাইলেও বলতাম যে খুব মজা।
আমি একদম ঘাটের দিকে যাই। আর এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা পরবর্তীতে হয়েছিল, এটা হইতে দেখছি। এবং এই বিল্ডিংটা যখন প্রথম দিকে হয় তখন সেবা ক্লাবের ক্যারাম বোর্ড সব এই দিকে নিয়ে এসে আমরা খেলতাম, এখানে খেলা হইতো। তখন এই বিল্ডিংটা আন্ডার ডেভেলপ ছিল। আর এই দিকটায় ছিল হচ্ছে পুকুর ঘাটের মেইন যে ঘাটটা, পুকুর পাড়ের মেইন ঘাটটা ছিল এই দিক দিয়ে। এখন এই দিকে একদম পাতা টাতা দিয়ে জীর্ণকীর্ণ অবস্থা। নিচে ছিল পুকুর ঘাট, আর পানি আরও একটু বেশি ছিল, বিভিন্ন গাছ ছিল, বড় বড় গাছ এখনও আছে, চতুর্দিকে গাছ আছে, বক আছে এখনও, বক মাছ মারতেছে। পানি বেশি ছিল। আর ওই পাশের ঘাটটা তখন অতটা এস্টাবলিশ ছিল না, পুরাটা একটা গ্রিলের আন্ডারে ঢাকা ছিল। সো এই তো আমাদের সেই পুরনো পুকুর। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট অলমোস্ট ৭৭ একর জায়গা নিয়ে তাদের রিসার্চের ফিল্ড। এর মধ্যে 10টা নেট হাউস আছে, 10টা গ্রিন হাউস ফ্যাসিলিটি আছে, এছাড়াও একটি জার্মোপ্লাজম ব্যাংক আছে, 20টি গবেষণাগার আছে। আমার পেছনেই ওই দিকটায় গ্রিন হাউস ফ্যাসিলিটি, এবং ওখানে হাউস ছিল। এই হাউসের মধ্যে আমরা মাঝে মাঝে নামতাম, মাছের টুকটাক মাছ ছাইড়ে দিতাম, বাসা থেকে মাছ নিয়ে এসে হাউসের ভেতর ছাইড়ে দিতাম। ওই পাশে গ্রিন হাউস ফ্যাসিলিটি, রিসার্চের ফিল্ড অ্যান্ড গ্রিন হাউস ফ্যাসিলিটি। আর এই দিকটাতে একটা গরুর খামার ছিল, ওখান থেকে গোবর এবং হচ্ছে যে গরুর দুধ এই সব বিষয়ে, মানে গরুর গোবরের জন্যই সম্ভবত এই গরুর খামারটা রাখা হতো। এটা ছিল আমার পেছনে, ঠিক এই জায়গাটায় গরুর গোয়াল ছিল একটা। এখানে প্রায় 20-30টা গরু সবসময় থাকতো। এখন এখানে আর মানে গরুর ইটা নাই, এই জায়গাটা সম্ভবত স্থানান্তর করা হয়েছে। আর এই বিল্ডিংগুলো ছিল সামনে, ওই দিকে ছিল ইক্ষু গবেষণা ইনস্টিটিউট আর গ্যারাজ, যেখানে ভেহিকেল, বড় বড় ভেহিকেলগুলো এই সামনে গ্যারেজে রাখা হতো। আর ইক্ষু গবেষণা ইনস্টিটিউট নিয়ে একটা স্পেশাল বিষয় আছে, যে এই ইক্ষু গবেষণার মধ্যে আমরা বিকালবেলা কয়েকজন বন্ধু লুকায় লুকায় আইসা সিগারেট খাইতাম। আমি কিছুক্ষণ আগে হয়তো ভিডিওতে বলছি যে এদিকে সিগারেট খাইতাম, সেটা ম্যাক্সিমাম সময় আইসা খাইতাম এই ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের ভেতর। এই যে সুগার ক্যান কোয়ারেন্টাইন স্টেশন এটা এখন। আর সামনেই হইতেছে ব্রির যে গ্যারেজ ছিল, পরিবহন ব্যবস্থার যে গ্যারেজ, সেই গ্যারেজটা। এখানে পুরনো দিনের পুরনো সুন্দর সুন্দর বাস, যেগুলো এখন প্রায় অলমোস্ট বিলুপ্ত, পুরনো বাস দেখা যেত। এখন একটা পুরনো বাস দেখতেছি, সেটাও দেখানোর চেষ্টা করব। আমার পাশে যেটা, সেটা হচ্ছে ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, পুরনো ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ছিল এটা। এই গেট দিয়ে ভেতরে ঢুকতাম, লুকায় লুকায় ভেতরে, ঠিক আছে, বিড়ি টানতাম। এই যে এখানে হচ্ছে গাড়ি রাখা, ব্রির গ্যারেজ, এদিকেও রাখা। হ্যাঁ, এখানে ওভারঅল সব গ্যারেজের যে ফ্যাসিলিটিগুলো ব্রির, এখানে রাখা হয়। পুরনো পুরনো অনেক গাড়ি আছে এখানে। এগুলো জায়গাতেও আসছি, বিভিন্ন খেলা খেলছি, লুকোচুরি খেলছি। আর যেই সকল বাসের কথা বললাম যে আমাদেরকে নিয়ে যাওয়া হইতো এগুলো দিয়ে, পরিবহন দিয়ে, ওগুলো ওইখানে আছে। দূরে একটা মাইক্রো দেখতেছি, যেটা দিয়ে আমাদেরকে স্কুলে নিয়ে যাওয়া হইতো। মাইক্রোটা দেখাই, এই যে মাইক্রো একটা, এই মাইক্রো দেন হচ্ছে যে এই গাড়িগুলো ডিজি ডাইরেক্টর আঙ্কেলরা এই গাড়িগুলো ব্যবহার করতো। এই গাড়িগুলো এখনও আছে, পড়ে আছে। এই মাইক্রো দিয়েও গেছি। সো এগুলো দিয়ে আমাদের স্কুল বা কলেজে ডেলিভারি দেওয়া হইতো। এছাড়াও বিভিন্ন যারা অফিসার্স আছে তাদের হচ্ছে কাজের জন্য এই গাড়িগুলো ব্যবহার হয় ব্রিতে। এটা আমাদের সময়কার, ছোটোবেলার সময়কার একটা বাস। আমার বায়ে ব্রি নেট হাউস ফ্যাসিলিটি, এরকম নেট হাউস ফ্যাসিলিটি আছে 10টা। এগুলো নেট হাউস ফ্যাসিলিটি, সব নেট হাউস ফ্যাসিলিটি আছে 10টা, গ্রিন হাউস ফ্যাসিলিটি আছে 10টা। যে নেট হাউস ফ্যাসিলিটিগুলো এরকম, ওপরে চতুর্দিকে নেট দেওয়া, রিসার্চের ধান। আর এই পাশে গ্রিন হাউস ফ্যাসিলিটি, উদ্ভিদ প্রজনন বিভাগের আন্ডারে এই এরিয়াটা। আর এই পাশে সবচেয়ে বড় যে ধানের খলা, সেই খলাটা। ঘুরতে ঘুরতে কিছু জায়গা বাদ গেছিলো, তাই আবার আসছি। পেছনে মসজিদটা, এটা নতুন হয়েছে। মসজিদের এইখানে এই পাশে যখন আগে একটা অন্য স্ট্রাকচারে ছিল, বাগান ছিল একটা, বাগানের পাশে একবার একটা মৌমাছির চাক হয়েছে।
তো এই মৌমাছির চাকটা একটা ঝাড়ুর মতো, উপরে মাকড়সার জাল পরিষ্কার করার যে ঝাড়ু আছে সেই ঝাড়ুটার মুখটা একটু ছড়ায়া একটা বন্ধু লাঠি নিয়ে ওই ঝাড়ুর ওইটা নিয়ে ওই পুরাটা উপরে মৌমাছির বাসাটার মধ্যে ঢুকায় দিছে। মৌমাছির বাসাটা ওইটার ভেতরে ঢুকা ব্লক হয়ে গেছে। এরপরে তো ওর আশপাশ থেকে সবাই পালায় গেছে, ও তো আর দৌড়াইতে পারে না, ও ওটা ধরে বসে আছে ভয়ে। একটু পরে যখন দেখছে কেউ নাই, ও তো দিছে দৌড় ওইটা ছাইরা, মৌমাছিও ওরে দিছে কামড়। ও দৌড়াইতে দৌড়াইতে মৌমাছি নিয়ে একদম মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় চিল্লাইতে চিল্লাইতে ভেতরে ঢুকছে যে আঙ্কেল আঙ্কেল আমার বাচ্চা না, আমার মৌমাছি ধরছে। তো এই হইতেছে অবস্থা ধান গবেষণার মেমোরিজ। এটা এখন মসজিদ প্রাঙ্গণ, সব কিছু ডেভেলপ করা হয়েছে, কিন্তু আমার সেই আগের সেই স্মৃতিগুলাই মনে পড়ে। আমাদের এই মসজিদের অজুখানার কলগুলো ছিল পিতলের। এটা আমি লাস্ট পাইছি বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির যে মসজিদ আছে সেই মসজিদে যে আমি পিতলের কল পাইছি। এখনও হয়তো কিছু কিছু জায়গায় এই পিতলের কল আছে। পুরনো মসজিদের এই জায়গায় একটা কৃষ্ণচূড়া গাছ ছিল, এই কৃষ্ণচূড়া গাছের ফুলগুলো নিচে পড়ে থাকতো। তো এই ফুলগুলোর কাভার দিয়ে আমরা নখ বানাইতাম, যেটাকে আমরা ভ্যাম্পায়ারের নখ বলতাম, এবং সেটা নিয়ে আমরা অনেক খেলা খেলতাম। আর সেটার ভেতর ফুলগুলোর ভেতরে পাপড়ি থাকতো, ছোটো ছোটো পাপড়ি থাকতো। এই পাপড়িগুলো ছিঁড়ে এগুলো একটার সাথে আরেকটা, দুইজনে দুইটা নিতাম পাপড়ি নিয়ে, একটার মাথা আরেকটার মাথার সাথে পেঁচায়া টান দিতাম, যার মাথা আগে ভেঙে যাবে সে হারবে। এইভাবে খেলতাম এগুলো দিয়ে। আর আমি যে এই যে মসজিদে যাওয়ার যে রাস্তা, এই রাস্তার দুই পাশে বসার বেঞ্চ ছিল। এই বেঞ্চগুলো বুকড হয়ে যাইতো শুক্রবারে, এবং আমরা বসে জুম্মা নামাজের আগে এখানে বসে বসে ব্রিকিস সবাই যারা যার যার মতো হচ্ছে রসকস খেলতো এই বেঞ্চে বসে বসে, যে হাত একদম পিটায় পিটায় ফাটায় ফেলতো। রসকস খেলতে যে একবার যেটা হয়েছে যে এক ফ্রেন্ডের ছুটি হয়ে গেছে, সে আমাকে প্রচুর হিট করছে। হিট করার পর দেন আমার পালা যখন আসছে তখন আমি তাকে হিট করা শুরু করছি। তো আমি তো হিট করতেছি, ছুটি হয়ে গেছে, সবাই চলে যেতেছে, আমি তো তাকে যাইতে দিই না। পরে ওই ফ্রেন্ডটা অনেক কান্নাকাটি শুরু করছিল, পরে ওরে যাইতে দিছি। মসজিদের সামনের পার্টে মাদ্রাসার ব্যবস্থাও আছে ব্রির ভেতর। এটা ব্রির ওয়ান অফ দ্য মানে কি বলবো বিউটিফুল পার্ট, যে মসজিদ নট জাস্ট মসজিদ, এখানে মাদ্রাসাও আছে। মাদ্রাসার ভেতরের একটা ক্লিপস নিব। এই যে সেই ইউনিক পিতলের কলগুলো, অ্যাজ আই হ্যাভ বিন সেইং। এটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কি বলবে কল। এইরকম কল পাওয়া এখন হচ্ছে দুষ্প্রাপ্য। এই কলগুলোর কথা মানে আমার এখনও মনে পড়ে। তো আমি একজনকে জিজ্ঞাসা করছি যে এই কলগুলো এখনও আছে কিনা, তো পরে সেই লোকেশন দিছে, অমুক অমুক জায়গায় 2-3টা আছে। পরে আইসা ভিডিও করলাম। সেবা ক্লাবটা চেঞ্জ করে ফেলছে, স্থানান্তর করছে সেবা ক্লাবটা ওইদিকে। সো ওইদিকে যাবো এখন একটু। মসজিদের সিঁড়ি অনেক সুন্দর করে করছে মসজিদটা, আগেরটাও সুন্দর ছিল, মাছ মোর অ্যালাইভ ছিল। এদিক দিয়ে ভেতরের দিকে পেছন দিয়ে যাওয়া যেত না, জঙ্গলের মতো ছিল, এখন ক্লিয়ার করে ফেলছে। এই যে আমার পেছনে এটা সেবা সংগঠনের রুম, তালা দেওয়া। আর যে মেডিকেল সেন্টারের কথা বলছিলাম সেটা এখন এখানে। এই যে মেডিকেল সেন্টার, আমার পেছনে মেডিকেল সেন্টার। সব কিছুই ডেভেলপ করে ফেলছে, আগের মতো কিছুই নাই। এইদিকে আগে আসা যেত না, এখানে একটা দেয়াল ছিল আর পেছনে মসজিদের পেছনে ঘিঞ্জি একটা অবস্থা ছিল। এখন এগুলো সব ক্লিয়ার করে ফেলছে, মসজিদের বাড়ানো হয়েছে, এই এরিয়াটুকু বাড়ানো হয়েছে মসজিদের। আর পেছনে হচ্ছে রিসার্চের ফিল্ড। এদিক দিয়ে আগে এটা মিউজিয়াম, আমার পেছনে একটা মিউজিয়াম। এটা ব্রির মিউজিয়াম, ভেতরে তাদের উদ্ভাবনার বিভিন্ন আবিষ্কার এটার ভেতরে রাখা আছে মিউজিয়ামে। এই মিউজিয়ামটার নাম দেওয়া হয়েছে ব্রি রাইস মিউজিয়াম। আমার পেছনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মিউজিয়াম, রাইস মিউজিয়াম। এটা একসময় ছিল না, আমি যখন এখানে ছিলাম তখন ছিল না, পরবর্তীতে তৈরি করা হয়েছে। এবং আমার এই পাশে আছে বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক ট্রেনিং সেন্টার।
এটা হচ্ছে একটা ট্রেনিং কমপ্লেক্স। এই ভবনগুলা নতুন করা হয়েছে, 8-10 বছর হবে হয়তো। এগুলো সব নতুন ভবন। ব্রি ডরমেটরি 1, এটার ভেতর একটা হল রুম আছে যেটার মধ্যে আমাদের আত্মীয় স্বজনের বিয়ে শাদী হইতো, মাঝে মাঝে ব্রির মেলা হইলে এটার মধ্যে হইতো। এবং এখানে ভিআইপি যদি গেস্টরা আসে, কোনো ফরেনার্স বা অন্য কোনো ফ্যাসিলিটি থেকে বা অন্য কোনো গভর্নমেন্ট অফিসিয়াল আসে, সেক্ষেত্রে তাদেরকে এখানে অতিথি ভবন হিসেবে ব্যবহার করা হইতো। এটার ভেতর অনেকগুলো রুমস আছে, ভিআইপি রুমস আছে এবং হোস্টেল ফ্যাসিলিটি আছে, খাবার দাবার আয়োজন সব কিছু। এটা হচ্ছে ব্রির মেইন প্রধান যে ডরমেটরি, সেটা পুরোটা জুড়ে। ব্রি ডরমেটরি ফ্রন্ট ভিউ, লুক অ্যাট দ্য ডিজাইন ম্যান। এই যে বিল্ডিংয়ের স্ট্রাকচারটা, এইরকম স্ট্রাকচার আমি এখনও কোথাও পাই না। এখানে আমাদের সেই র্যাকেট কোর্টটা। লুক অ্যাট দ্য ভিউ ম্যান, লুক অ্যাট দ্য বিল্ডিং। এটা ওই 60-70-এর দশকে করা একটা বিল্ডিং, অথচ কত সুন্দর একটা ফ্যাসিলিটি, কত সুন্দর ডিজাইন। এখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা খেলা দেখতাম এবং ব্রির যে অতিথিরা আসতো তাদের সাথে দুষ্টামি করতাম এখানে দাঁড়ায় দাঁড়ায় সিঁড়িতে উঠা। যেহেতু ধান গবেষণা দেখাচ্ছি, সো ধান ক্ষেতের পাশ দিয়ে একটা শট নিব না, এটা হতে পারে না। লুক এট দিস ফিল্ড, এগুলো সবগুলোর ধানের খুঁটি দিয়ে রিসার্চের ডেটা লিখে রাখা হয়েছে, কোনটা কোন ধান। এই বিষয়গুলোর ডিটেল আমি বলতে পারবো না যেহেতু আমি ট্র্যাকের না, বাট এগুলো জাত সম্পর্কে কিছু একটা ডিটেল লিখে রাখা হয়। খুঁটি দিয়ে দেখেন ক্ষেতের মাঝখানে লিখে রাখা হয়েছে। আমার চতুর্দিকে রিসার্চের ফিল্ড, লুক এট দিস, চতুর্দিকে। সো ধান গবেষণা বাংলাদেশের এত ইম্পর্টেন্ট একটা জায়গা এবং এত ইম্পর্টেন্ট একটা কাজ হয় এই জায়গাটায়, কিন্তু এখানে আসলে পরিবেশটা দেখবেন একদম নিরিবিলি, কাম অ্যান্ড কোয়াইট। অফিসের ভেতরটা খুবই কাম অ্যান্ড কোয়াইট, এতটা নির্জন হয় না। অথচ এই ফিল্ডগুলোয় কত কিছু করা হচ্ছে, রিসার্চের ডেটাগুলো কত সুন্দর করে অর্গানাইজ করা হচ্ছে এবং কাজের ফিনিশিংগুলো আপনি দেখেন, জাস্ট হচ্ছে প্র্যাকটিক্যাল। তারা যেভাবে করে ফিল্ডগুলো গুছাইছে এবং ডেটাগুলো, এই খুঁটির মধ্যে যে ডেটাগুলো ইনপুট করা, ওয়েল মেনটেইনড। এবং প্রত্যেকটারই যেহেতু রিসার্চের ডেটা, এটা নিয়ে কাজ হচ্ছে, তো ভেতরে যখন আমি অফিসের ভেতরে আপনি ঢুকবেন বা আশপাশ দিয়ে চলাফেরা করবেন, আপনি বুঝতেই পারবেন না যে অফিসে কাজ হচ্ছে। এতটা কাম অ্যান্ড কোয়াইট একটা পরিবেশ, খুবই অস্থির একটা, মানে সুন্দর একটা পরিবেশ, মানে রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল যে কতটা সুন্দর করে ধান গবেষণা তাদের কাজগুলো মেনটেন করে। হ্যাঁ, কথা কম কাজ বেশি, এই কথাটা মনে হয় ধান গবেষণার সাথে খুবই যায়, কথা কম কাজ বেশি। লুক এট দিস প্লেস ম্যান, কতটা তারা হচ্ছে যে সুন্দর করে সব কিছু করতেছে, দেশের জন্য তারা কন্ট্রিবিউশন করার চেষ্টা করতেছে গ্রেটার পার্সপেক্টিভে, যেটা তারা রিসার্চের মাধ্যমে উন্নত জাত তৈরি করতেছে, যেগুলো আমাদের দেশের চাহিদা ও ঘাটতি পূরণ করবে। কন্টিনিউয়াসলি তারা এই রিসার্চের মধ্যে ইনভলভড এবং 115টা উদ্ভাবনী জাত উৎপন্ন করা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। 115টা, খরা, বন্যা, লবণ সহিষ্ণু, জিঙ্ক সমৃদ্ধ, ডায়াবেটিক্স রাইস। হ্যাঁ, সো এগুলো উচ্চ ফলনশীল ধানের জাত, এগুলো তৈরি করছে। এরপরে 1970 সাল থেকে 2023 বা 24 সাল পর্যন্ত 115টা ধানের জাত উৎপন্ন করছে, অ্যাজ আই সেড বিফোর। এর মধ্যে 8টি হাইব্রিড, 15টি ইনব্রিড। উৎপাদিত বিভিন্ন ধরনের মধ্যে রয়েছে ব্রি 28, ব্রি 29, ব্রি 33, ব্রি ধান 43, ব্রি ধান 47, ব্রি ধান 50, 63, 70, 75, 76, জোয়ার ভাটা সহনশীল জাত, ব্রি ধান 77, সেটাও হচ্ছে জোয়ার ভাটা সহনশীল জাত, ব্রি ধান 80, ব্রি ধান 81, ব্রি ধান 84, ব্রি ধান 86, ব্রি ধান 88, ব্রি ধান 89, ব্রি ধান 90। এইরকম জিঙ্ক সমৃদ্ধ বিভিন্ন জাত হচ্ছে ব্রি, মানে দেশের জন্য তারা কন্ট্রিবিউট করছে, উৎপাদন করছে। সো হ্যাটস অফ টু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, রিয়েলি ইউ গাইজ আর গ্রেট।
আপনারা যে কাজটা করতেছেন এবং আমাদের প্যারেন্টসরা এই কন্ট্রিবিউশনগুলো রাখতেছে। সো আই ফিল রিয়েলি প্রাউড। এবং আপনারা যা করছেন আমি আশা করব যে ইহকালে এবং পরকালে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এর প্রতিদান দেয়। তো এই তো ক্ষেত থেকে এই তো কথাবার্তা। আমি কি নিজেকে একজন চাষি বলবো? চাষি ওয়ার্ডটা কিন্তু খুব মানে মেটাল একটা ওয়ার্ড। চাষি হেভি লাগে। তো ধান গবেষণার যে বাকি আঞ্চলিক কার্যালয়গুলো সেগুলো কুমিল্লা, হবিগঞ্জ, সোনাগাজী, ফরিদপুর, বরিশাল, রাজশাহী, রংপুর, সাতক্ষীরা, সিরাজগঞ্জ এবং গোপালগঞ্জে। পরিসংখ্যান বিভাগে আব্বু কর্মরত ছিলেন অ্যাজ এ সায়েন্টিফিক অফিসার হিসেবে। এই সেই আব্বার অফিস। অফিসের ভেতরে ঢুকলাম, এখানে ডিরেক্টর জেনারেলের কার্যালয় আমার বায়ে। আর এদিক দিয়ে আব্বার সোজা আগে একটা স্ট্রাকচার ছিল অন্যরকম, এখন এটা চেঞ্জ করে ফেলছে। এখন এদিক দিয়ে সম্ভবত বাহিরে আরেকটা রিসার্চ সেন্টারের দিকে চলে যায়। এটা এখন চেঞ্জ হয়ে গেছে অনেকটা, বাট এটা এখন অনেকটা এরকম। আর এই আম গাছগুলো থেকে আমরা আম পাড়তাম, লুকায় এসে আম পাড়তাম এই আম গাছগুলো দিয়ে। এই বিল্ডিং ছিল একতলা, সেগুলোর উপর দিয়ে ডিঙ্গায় আইসা গ্রিল ধরে টপকায় চুরি করে এই আমগুলো পাড়তাম আমরা ক্যাম্পাসে। এগুলো সব এখন আন্ডার কনস্ট্রাকশন। এই যে কৃষি পরিসংখ্যান বিভাগটা এইখানে, এটা আব্বুর আমার বাবার ডিপার্টমেন্ট, কৃষি পরিসংখ্যান বিভাগ আমার পেছনে। আমি আব্বা কর্মরত অবস্থায় হয়তো 2 থেকে 3 বার আব্বার অফিসে আসছিলাম। তাও মানে যখন আসছি তখন অদ্ভুত লাগছে যে আব্বা আমাকে কোথায় নিয়ে আসলো। সামনে কীটতত্ত্ব বিভাগ। তো এরকম অফিসটা পুরোটা এরকম আন্ডার কনস্ট্রাকশন, অনেক ডিপার্টমেন্ট আছে এখানে চলমান। এখন সন্ধ্যার দিক হয়ে গেছে, তাই সবাই চলে গেছে। ধান গবেষণার প্রতিটা জায়গা খুবই সুন্দর, সুনিপুণভাবে করা। মানে এরকম একটা পরিবেশে যে আমি বড় হয়েছি এটা ভাবতেই মানে আমার এখন অবাক লাগে যে হাউ কাম দিস পসিবল যে আমি এখানে ছিলাম। কারণ এখন যে আমাদের টু বি অনেস্ট আমার বাবা দাদারাই ভালো ছিল, আমার বাবার থেকে দাদার ডেজিগনেশন আরও বেশি ভালো ছিল। তারপরে বাবা তাও লেগেসিটা ধরে রাখছিল, কিন্তু আমরা যে কি অবস্থা ভাই, এই যে ব্লগ করতেছি ওগুলা বেঁচে খাইতেছি। হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গভীর পানি ও বন্যা সহিষ্ণু ধানের গবেষণা খামার। সো এইটার ভেতরে গবেষণা খামারের পাশাপাশি এটার একদম পূর্ব পাশে কবরস্থান আছে। আপনাদেরকে সেই কবরস্থানটা এক্সপ্লোর করে দেখাবো। ধান গবেষণায় ছিলেন অথচ ধান গবেষণার এই এরিয়াটা, এই গবেষণাগার কিংবা এই কবরস্থান এরিয়াটা অনেকে চেনেন না। তাদের জন্য এটা দেখানোর একটা গুরুত্ব বোধ করলাম, সেই জায়গা থেকে আসছি। এখানে দেখতেছি যে দায়িত্বরত একজন ভাই আছেন, উনি বাগানে পানি দিচ্ছেন। এটার ভেতরেও বাগান আছে, বিভিন্ন জিনিসের বাগান, পুকুর আছে, ছোট ছোট পুকুর আছে। যেহেতু এটা খামার ব্যবস্থাপনা একটা জায়গা, বন্যা সহিষ্ণু গবেষণাগার। এই এরিয়াটার ভেতরেও এখন বাসা হয়েছে, কোয়ার্টার হয়েছে। আগে শুধু ওই বিল্ডিংটা ছিল, একতলা একটা ভবন ছিল। এটা আগে মাটির রাস্তা ছিল এগুলো, কিংবা ইটের সোলিং ছিল। এখন রাস্তাগুলো পাকা করা হয়েছে। এটার একদম পূর্ব দিকে কবরস্থান। আমি অলরেডি দূরে দেখতেছি যে 2 জন মানুষ কবর জিয়ারত করতেছেন। এখানে অনেক ছোট ছোট পুকুরের মতো খনন করা, যেহেতু এটা বন্যা সহিষ্ণুতা যাচাই বাছাই বা গবেষণা করার মতো একটা জায়গা। আমার আশপাশে সব ছোট ছোট পুকুরের মতো করা, হাউসও বলা যেতে পারে। কবরস্থানের জায়গাটা আমার থেকে আরেকটু সামনে। কবরস্থানের পাশেই পুকুর ছিল, যেটা এখন সম্পূর্ণ ভরাট করে ফেলা হয়েছে। ওই যে সামনে কবরস্থানটা আসতেছে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কবরস্থান। আসসালামু আলাইকুম আহলাল কুবুর করেন। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, হাসরের ময়দানে তারা যেন বিনা হিসেবে জান্নাত পান, সেই দোয়া করি। তো আমি কবর জিয়ারত করব, কবর জিয়ারত করে আমি বের হয়ে যাব। সো আমি মনে করি ব্লগটা বড় হলেও ওয়ার্ড দিই, কারণ একটু ডিটেইলে দেখলে সমস্যা নাই। লাইফে তো কত সময়ই আমরা বিভিন্ন কাজে অপচয় করি।
সো আমাদের যে চাইল্ডহুড মেমোরিজের যে জায়গাগুলো সেগুলো দেখে যদি আমরা একটু সময় কাটাই তো আমাদের তো ভালোই লাগবে। মনে হবে যে ভিডিওটা আরও কিছুক্ষণ থাকতো, আরও কিছু জায়গা এক্সপ্লোর করতো। সো সর্বোচ্চ চেষ্টা করছি আমি সব কিছু কাভার করার যতটুকু পারছি। তো এখন এখান থেকে বের হয়ে যাব। এইটা জয়দেবপুরে যে শিববাড়ি, সেই শিববাড়িতে এই দিক দিয়ে ঢোকার গেটটা। তো এই ছিল ওভারঅল ধান গবেষণা ইনস্টিটিউট নিয়ে আমার ব্লগ। আমার চাইল্ডহুড মেমোরিজগুলো আমি এই ব্লগে তুলে ধরার চেষ্টা করছি। আর আমার ভিডিওটা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের যারা দেখতেছেন, যারা বর্তমানে কর্মরত কিংবা আগে কর্মরত ছিলেন, যারা দেখতেছেন, তারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য এই ভিডিওটা আমি স্পেশালি করলাম যাতে আমার জন্য এটা একটা মেমোরি হিসেবে রয়ে যায় এবং আপনাদেরও ভালো লাগে। সো এই তো আমি ওসামা হাসান, ডিকোড থেকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।